রাহাতের সাথে বিচ্ছেদ হয়েছে আজ 6 মাস। এই 6 মাস ইসমার মামারা ভালোই দেখাশোনা করেছে। আগের চেয়ে বাজার বাড়িয়ে দিয়েছে তাহিয়া খাতুনের ছোট ঘরটায়। আগে তো ইচ্ছা হলে দিত, না হলে নাই। মামিরাও তেমন কিছু বলেনি ইসমার গায়ে আঘাতের চিহ্ন দেখে, বিশেষ করে গালের কাটা দাগটা দেখে। কত মহিলারা বাড়ি বয়ে এসে জিজ্ঞেস করত, ইসমা কি রাহাতের ছেলেকে সত্যিই মারতে চেয়েছে কিনা। তখন ইসমা শক্ত মুখে জবাব দিয়েছে, মারলে ওর বাবাকে মারতাম, নিষ্পাপ শিশুকে কেন মারবো। 3 মাস আগে রাহাতের বাড়ির ওই চেয়ারম্যান তার ছেলের জন্য ইসমার সাথে বিয়ের কথা নিয়ে এসেছিল। বৈঠকে ইসমার ধারালো যুক্তিসঙ্গত কথা শুনে তার পছন্দ হয়ে যায়। ইসমা সাথে সাথে না করে দিয়েছে চেয়ারম্যানের ছেলে। এ নিয়ে কয়টা বিয়ে করেছে তার হদিস নেই। তার ওপর আবার ড্রাগসের নেশাও নাকি করে। মানুষের চোখে মুখে ইসমার মায়া করুণা ভেসে উঠলে ইসমার অস্বস্তি হয়। মহিলারা এক কথা থেকে আরেক কথায় চলে যায়। এইসব নিয়েই ভাবছিল ইসমা খাতুন। ধ্যান ভাঙল মুরগির কড়কড়ানিতে। মুরগিগুলোকে আদার দিয়ে ইসমা ছাগলের কাছে চলে গেল। বসে থাকলে হবে না, মায়ের সাথে হাতে হাতে কাজ করলে কাজ এগোবে। তাইয়া খাতুন মেয়েকে আগলে রাখে সেই ছোট সময়ের মতো। রাতে মা মেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। ইসমা তাহিয়া খাতুনের কাছে চলে আসার পর হাঁস মুরগি ছাগল লালন পালন বাড়িয়ে দিয়েছে। হয় ইসমা রান্না করে আর তার মা হাঁস মুরগি দেখাশোনা করে, আর না হয় তাহিয়া খাতুন রান্না করে আর ইসমা হাঁস মুরগি ছাগল এগুলোকে আদার পানি ঘাস খাওয়ায়। রাহাত বিমর্ষ মুখে গোডাউনে বসে আছে। গায়ের পোশাক থেকে ঘামের গন্ধ বেরিয়ে আসছে। তার কাপড় 2 সপ্তাহ ধরে ধোয়া হয় না। মাও ধুয়ে দেয় না, বউও ধুয়ে দেয় না। আজ সকালে নাস্তার সময় রাহাতের মেজাজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 3 বেলার 1 বেলাও খাবারের স্বাদ পায় না। মুখে ভাত পুড়লে মনে হয় তোল কম হয়েছে, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে। সুমিয়া জরিনা কাজ নিয়ে বিবাদ লেগে থাকে। জরিনা অজুহাত দেয় তার বয়স হয়েছে, বৃদ্ধা হাতে কেন কাজ করবে। আর সুমি অজুহাত দেয় ছোট ছেলেকে নিয়ে কাজ করতে পারবে না। অথচ রায়হানের বয়স এখন 17 মাস। রায়হান নিজের মতো খেলাধুলা করে ঘুরে ফিরে। গ্রামের বাচ্চারা এমনই হয়। রাহাতের সকাল হয় চিল্লাচিল্লি শুনে, আর রাতে ঘুম হয় সুমির ক্যাচক্যাচানি শুনে। জরিনা আর সুমি খালাবন্দি হলো এখন একজন আরেকজনের আগে পিছে মুখ ভেঙিয়ে যায়। অথচ ইসমা থাকতে দুজনের কাজ অর্ধেকটা ইসমার ওপর যেত, আর দুজন আরামায়েশে দিন কাটাতো। মাত্র 6 মাসের ব্যবধানে একজন আরেকজনের শত্রু হওয়া শুরু করেছে। রাহাত গোডাউন থেকে বাড়ি ফেরার পথে দেখা হয় মাজেদা খানমের সাথে। মাজেদা রাহাতকে দাঁড় করিয়ে সেদিন রায়হানের পানিতে পড়ে যাওয়ার ঘটনা সত্যিটা বলে। এও বলে দেয় ইসমা সেদিন রাহাতকে পানি থেকে উঠিয়েছে, আর সুমি মিথ্যাচার চালিয়ে গেছে ইসমার উপরে। মাজেদা মুখ ঝামটা মেরে চলে গেছে। রাহাতের শুকনো মুখ দেখে মাজেদা ইচ্ছা করে জানিয়ে গেছে তার অপরাধের কথা। চাইলে আগেই বলতে পারত, তবে এ পরিবারের সামনেই আসতে ইচ্ছা করে না মাজেদার। রাহাত ঠায় দাঁড়িয়ে রইল। রাহাতের বুকে কম্পন তৈরি হয়েছে। এই কম্পন থামার বদলে শুধু বাড়ছে। রাহাত অনুভব করলো তার বুকটা জ্বলছে, খুব জ্বলছে। এভাবে বাড়ির পথে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে দেখে তার 2 বোন শ্বশুর বাড়ি থেকে এসে সুমির সাথে ঝগড়া করছে। সুমিও কম যায় না, অথচ এরা খালাতো বোন, আবার ননদ ভাবি। ইসমাকে এই 2 বোন কত কথা শোনাতো, ইসমা চুপচাপ হজম করে নিত। আর সুমি সম্পূর্ণ বিপরীত। রাহাতের শান্তি কোথায়? ভাইকে দেখা মাত্রই রাহাতের 2 বোন সুমির নামে বিচার দিতে লাগলো। সুমি ঘর থেকেই 2 বোনকে উল্টাপাল্টা বকে যাচ্ছে। কথার ধার এমন যেন রাহাতকেও ভয় পায় না। রাহাতের কাছে বিচার দিলে সুমির যায় আসে না। রাহাতের যন্ত্রণা তো সবে শুরু। রাতের শেষ প্রহর চলছে। জেগে থাকা পেঁচারা গোল গোল চোখে এদিকে ওদিকে তাকিয়ে থেকে রাত পার করে ভোরের দিকে এরা কই জানি ঘাপটি মারে। টিনের চালে গাছের ডালপালা, বাতাসের ঝাপটায় শব্দ হচ্ছে। ঘুটঘুটে এমন অন্ধকার, নিজের ছায়াও দেখা যায় না চাঁদের ক্ষীণ আলোতে। ইসমা আর তার মা অজু করে নামাজে দাঁড়িয়েছে। তাইয়া খাতুন মেয়ের সুন্দর জীবনের জন্য দোয়া করছে। বাকিটা জীবন যেন মেয়েটা ভালো একটা জীবন কাটাতে পারে, এই তার কামনা। ইসমাও হাত পেতে দোয়া করলো,
একটা সুমধুর ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। একে একে সব কয়টা মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো। মা মেয়ে দুজন ফজরের সালাত আদায় করে একসাথে হাঁটতে বের হয়েছে। সবুজ ঘাসগুলো একটু একটু ভিজা। ভোরের স্নিগ্ধ আলো ঠিক ইসমার মুখের ওপর পতিত হলো, যেন এক স্নিগ্ধ রমণী শিশিরে ভেজা তৃণলতার উপর আনমনে হেঁটে বেড়াচ্ছে। তার কোনো তাড়া, কোনো হিসাব নিকাশ নেই। তাহিয়া খাতুন মন ভরে তাকিয়ে রইল ইসমার দিকে। এই 6 মাসে কতটা পরিবর্তন এসেছে ইসমার মুখ ও শরীর গঠনে। মানসিক শান্তি ও খাওয়া দাওয়ায় পাকাপোক্ত নজরদারি রেখেছে তাহিয়া খাতুন ইসমার উপরে। আজ তারা অনেক হেঁটেছে, হাঁস মুরগি ছেড়ে এসেছে, তাই চিন্তা নেই। তারা বাড়ি ফিরে দেখে মাজেদা এসেছে ইসমাকে দেখতে। ইসমা খুশি হয়ে জড়িয়ে ধরেছে মাজেদাকে। একটু পরে মাজেদা জানালো কাল পরশু ঢাকা থেকে ইসমাকে দেখতে আসবে। ছেলে একজন মেজর, মাজেদার আপন বোনের ছেলে। আগের বউ অল্প কয় মাসে সংসার করে অন্যের হাত ধরে চলে গেছে। এমন আরো অনেক কিছু শুনে ইসমার মা আর মামারা রাজি হয়ে যায়। যদি সব ঠিকঠাক হয় তবে সেদিনই বিয়ে হয়ে যাবে। ইসমা নিচের দিকে তাকিয়ে বসে আছে। ছেলেপক্ষ তাকে দেখে পছন্দ হয়েছে। তাদের সামনে হরেক রকমের নাস্তা দেওয়া হয়েছে। মেহমানরাও সব ধরনের ফল ফ্রুট এনেছে। বাইরে চেয়ারে থুতনিতে হাত ঠেকিয়ে উসামা খন্দকার বসে আছে। তার খালামণি মাজেদা খানম থেকে রাহাতের মারধর সব শুনেছে। ইসমার ব্যাপারেও জানাশোনা শেষ। শুধু দেখবে একবার। ওসামার কাছে এগিয়ে আসলো তার বড় বোন তামান্না। এই ব্ল্যাক ডায়মন্ড, বলো আপু। মেয়েটা মাশাআল্লাহ খুব সুন্দর। খালামণির পছন্দ এত পারফেক্ট, এতদিনে উপলব্ধি করলাম। কিন্তু গালে একটা স্পট আছে। সারস গলায় মেজর বলল, আমার শরীরেও কত দাগ আছে আপু। ঘাড়ে, পিঠে, হাতে। বনে জঙ্গলে ঘুরে বেড়াই। আঁচড় লেগে যায়, ফলে দাগ বসে যায়। এসব কোনো সমস্যা নয়। মেয়ে না দেখেই, বিয়ে না করে মেয়েটার পক্ষপাতিত্ব নিয়ে নিলি? কোথায় পক্ষ নিলাম? ব্ল্যাক ডায়মন্ড, ওঠ, আমার সাথে চল। মেয়ে আমাদের পছন্দ হলে তো হবে না, তোরও হতে হবে। সবাই সরে গিয়ে ইসমা আর হুসামা খন্দকার দুজনকে নীরবে কথা বলার জন্য সুযোগ করে দিল। ইসমার কেমন জানি লাগছে। চোখ দুটো নিচের দিকে হলেও মেজরের ফিটফাট পরিপাটি সুগঠিত শরীর নজরে পড়েছে একটু আগে। শুনেছে মাঝে তার বোনের ছেলে মেজর। এই মেজর কি তাকে পছন্দ করবে? করলে করবে, না করলে নাই। তার মা যেমন একা একা বাকিটা জীবন পার করেছে, ইসমা এভাবে কাটিয়ে দিবে পরের সময়গুলো। নীরবতার চাদর ভেদ করে মেজরের স্বাভাবিক কণ্ঠ শোনা গেল। নাম জানতে পারি? ইসমা খাতুন। আমাকে দেখে নিলে ভালো হবে। আমি দেখতে কালো। বিয়ের পর যেন খাতুনের দ্বিধায় পড়তে না হয়। কালো স্বামী নিয়ে দেখে না উচিত আমাকে। সরাসরিও দেখা যাবে, যেভাবে আমি দেখছি এখনো। মনে করব না কিছু। ইসমা কিছুটা অপ্রস্তুত হয়ে এলো। মেয়ে দেখতে এসে এমন খোলাখুলি কথা বললে তো পাত্রীর অপ্রস্তুত অবস্থা হবেই। ইসমা এক ঝলক দৃষ্টি দিয়ে আবার মাথা নত করে ফেলল। মেজরের চোখ ইসমাতেই আবদ্ধ। নিজেকে দেখতে বলে আবার বড় বড় চোখ খুলে ইসমার দিকেই দিয়ে রেখেছে। এমত অবস্থায় ইসমা ভালো করে দেখবে কি করে? এই সবগুলো মুরগি কার? আর ওই ছাগলগুলো? ইসমার খুক খুক করে কাশি উঠে গেল। দেখতে এসে জীবনে শুনেনি হাঁস মুরগি কার জিজ্ঞেস করতে। ইসমা স্বাভাবিক হয়ে বলল, আমি আর আমার মা লালন পালন করি। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়াতে দাঁড়াতে মেজর বলল, আল্লাহ রাজি থাকলে আমার সামনে বসে থাকা খাতুনের বিয়ে হবে, এবং আজকেই হবে। আমার সাথে হবে। ইসমা ভেবাচেকা খেয়ে তাকালো 6 ফুট লম্বা লোকটার দিকে। মেজরের দৃষ্টি এখন বাইরে। খাতুন সম্বোধন শুনে বেশ অবাক হয়েছে। খাতুন বলে তো কেউ ডাকে না। ডাকটা কেমন অন্যরকম আর অদ্ভুত শোনায়। আমি একজন সেনা সদস্য। যখন তখন বাড়িতে ফিরতে পারি না। যে কোনো উৎসব অনুষ্ঠানে থাকবো থাকবো করেও থাকতে পারি না। 3 মাস 4 মাস পর বাড়ি আসি। কখনো এর চেয়েও দেরি হয়।
এমনও হতে পারে মাঝরাতে বা ভোর রাতে, অথবা তপ্ত দুপুরে সংবাদ আসতে পারে মেজর ওসামা খন্দকার দেশের জন্য শহীদ হয়েছে। আবার এমনও খবর আসতে পারে আমি মারাত্মক জখম হয়েছি। একজন সৈনিকের স্ত্রী হলে শক্ত মন থাকতে হবে। ভয় দেখাচ্ছি না, শুধু সতর্ক করে দেওয়ার জন্য বললাম। কারণ এ নিয়ে পরে আবার খাতুনের কিঞ্চিত মন খারাপ বা নিরাশের আভা যেন না দেখা যায়, তাই। আমি ভয় পাইনি, আর আমি জানি সামরিক বাহিনীতে যোগ দিলে এমন হয়েই থাকে। মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। লম্বা লম্বা পা ফেলে বাইরে গিয়ে সবাইকে বলল, এই খাতুনকে বিয়ে করতে তার আপত্তি নেই। খাতুনেরও যদি কোনো সমস্যা না থাকে তবে আজকেই নিরিবিলিতে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাক। কারণ তার হাতে ছুটি আছে অল্প কয়দিন। সুন্দর মতো বিয়ে হয়েও গেল, সাদামাটা স্বল্প খরচে। ওসামা খন্দকারের বাবা মা বড় বোন এসেছে। ওসামার মায়ের নাম মালিয়া খানম, মেজ খালামণির নাম মানজিয়া খানম, মাজেদা খানম হলো ছোট খালামণি। মানজিয়া খানমের বিয়ে হয়েছে ওসামার চাচার সাথে। মালিহা আর মানজিয়া দুজন পরস্পর বোন। দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে, তারা বনে বনে যা হয়। সেই হিসাবে মাজেদা খানমের বিয়ে হয়েছে দূরে এবং গ্রামে। তাদের তিন বোনের সম্পর্ক বেশ মধুর। তামান্না হলো মানজিয়ার মেয়ে। ওসামার চেয়ে বয়সে অনেক বড়। তামান্নাকে মেজর ওসামা সবসময় বড় বোনের আসনে রাখে এবং সম্মান দেয়। মাজেদা খন্দকার পরিবারে ইসমার আগাগোড়া সব জানিয়েছে। রাহাতের মারধর, নির্যাতন এবং গালের কাটা দাগের কথাও বাদ রাখেনি। এমনভাবে ইসমার মামা এবং মায়ের কাছেও ওসামার প্রাক্তন অবনীর কথা সব স্পষ্ট বলা হয়েছে। ইসমাকে যখন নিয়ে যাওয়া হবে শ্বশুর বাড়িতে, তখন মেজর বেঁকে বসে। মেজর শাশুড়ি মাকে ছাড়া বউ নিবে না। বউয়ের সাথে শাশুড়িও খন্দকার পরিবারে যেতে হবে। তাইয়া খাতুন হতবাক, মেয়ের সাথে মা কেন যাবে? আসলে ঘটনা অন্যদিকে। ছোট খালামণি থেকে মেজর ইসমার মায়ের ব্যাপারেও সব জানতে পেরে বুঝতে পেরেছে মা মেয়ের ভাগ্য এতদিন একরকম ছিল। ইসমার বাবার ওপর প্রচুর রাগ হচ্ছে। কোনো বাবা কি পারে একটা খবর অন্তত না নিতে? খন্দকার পরিবারের সবাই খোলা মন এবং মিশুক প্রকৃতির। সবচেয়ে সরল সোজা নরম দয়ালু মনের সদস্য হলো ইসমার শাশুড়ি। মালিয়া খানম নতুন বেয়ানের হাত ধরে বসে আছে। ছেলের সাথে এখন মাও যোগ দিয়েছে। ইসমার মা কাচুমাচু হয়ে বসে আছে। মেয়ের সাথে আবার বিয়ের দিনই মেয়ের শ্বশুর বাড়িতে মা যায় কি করে? মালিহা, মানজিয়া, মাজেদা তিন বোন ইসমার মাকে বুঝিয়ে রাজি করায়। হাঁস মুরগি ছাগল ভাইয়ের বউদেরকে দিয়ে রওনা হয় ঢাকা গোপীবাগ। বড় বড় বিল্ডিং এর মাঝে একটি একতলা বাড়ি, সামনে বড় করে লেখা খন্দকার বাড়ি। আস্তে আস্তে রাত হয়ে গেছে। বাড়ির সামনে ওসামার দুই বোন তুলি আর টুসি দাঁড়িয়ে আছে গাঁদা ফুলের মালা নিয়ে। গদগদ হয়ে দুজন গাঁদা ফুলের মালা নতুন ভাবির গলায় ঝুলিয়ে দিল। তামান্নার আর কোনো ভাই বোন নেই। ওসামা, তুলি, টুসি আর মাজেদা খালামণির ছেলে মেয়ে, এদের সব কটাকে জান প্রাণ দিয়ে আদর করে। এরা চাচাতো ভাই বোন হয়, আবার খালাতো ভাই বোন হয়। তামান্নার 4 বাচ্চা, 2জন ছেলে 2জন মেয়ে। 4জন ইসমাকে ঘিরে বসে আছে। তামান্নার স্বামী তামান্নাকে ফিসফিস করে বলছে, তোমার মেজর ভাইয়ের ঘর ফুল দিয়ে বাসর ঘর সাজিয়ে রেখেছি। তামান্না খুশি হয়ে বলল, খুব ভালো হয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তামান্না শ্বশুর বাড়ি কাছে, ছেলে মেয়ে স্বামী নিয়ে চলে গেছে, আবার সকালে আসবে। তুলি, টুসি দুজনে ইসমার মাকে নিজেদের রুমে নিয়ে গেছে। তাইয়া খাতুন মেয়ে দুজনের সরলতা আর মিশুক ব্যবহার দেখে পুলকিত। মালিহা, মানজিয়া 2 বোন বেয়ানের সাথে কতক্ষণ কথা বলে গেছে। তাহিয়া খাতুন প্রত্যেকজনের ব্যবহার দেখে ভীষণ আনন্দিত। তার মেয়ে এতদিন ভালো জায়গায় সঠিক জায়গায় এসেছে। এতদিনের দোয়া আল্লাহ কবুল করেছেন।
ফুলে ফুলে সজ্জিত বিছানা, সাদা চাদরের ওপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ সে বাঁকা, দেয়ালে একটা করে রজনীগন্ধা টানানো। যার জেবা ফুল 5টা একসাথে করে তোড়া বানিয়ে খাটের ওপরে মাথার দিকে আর নিচে পায়ের দিকে রাখা হয়েছে। ইসমা যার জেবা ফুলগুলো দেখে নয়ন জুড়িয়ে গেল। মেজর রুমে ঢুকে আগে বিছানার পাপড়িগুলো ফেলে নব বিবাহিতা স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বিছানা পরিষ্কার করে দিচ্ছি, শুয়ে পড়ো, ভালো লাগবে। তামান্না ওদের ঘরে ইসমার প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র রেখে গেছে। ওসামা খন্দকার অজু করে বের হয়েছে। জায়নামাজ বিছিয়ে ঘাড় ফিরিয়ে ইসমার দিকে তাকিয়ে বলল, জায়নামাজ দিব আরেকটা? ইসমা মাথা ইশারা হ্যাঁ বোঝালো। দুজনে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চেয়ে নিল। খাওয়া দাওয়ার পর্ব আগেই শেষ হয়েছে। লাইট অফ করে দুজন শুয়ে পড়েছে। ঘরে শুধু ড্রিম লাইটের আলো বিদ্যমান। জানালা একটা খোলা, যার কারণে রূপালী চাঁদের নীলচে আলো ছিটাফোঁটা ঘরেও আসছে। দুজনের কারো মুখে কথা নেই। ওসামা খাট থেকে নেমে ড্রয়ার থেকে একটা ছবি বের করলো। ছবিটা বেশ পুরনো। 4 জন কিশোর হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। মেজরের মনে চাপা কষ্ট উতলে উঠছে। ছবিটা জায়গা মতো রেখে অন্ধকার রুমে নিজের মনে হাঁটতে লাগলো। ইসমা ঘুমায়নি তখনও। আচমকা কানে ভারী এক কণ্ঠস্বর হানা দিল, খাতুন, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। তোমাকে খাতুন বললে সমস্যা হবে? নামটা কি বুড়ো বুড়ো শোনা যায়? না না, সমস্যা নেই, আপনার যা ইচ্ছা তাই বলবেন। ওসামা স্ত্রীর পাশে শুয়ে চোখের উপর হাত রেখে বলল, তোমার ভালো কোনো বান্ধবী ছিল যাকে খুব মিস করো কিন্তু দেখা করতে পারো না? এমন কিছু? এত বন্ধুত্ব কারো সাথে ছিল না। আমার মা আমার সবচেয়ে কাছের বন্ধু। এই কারণে শাশুড়ি মাকে তোমার কাছে রেখে দিলাম। জানো খাতুন, আমার ভালো 3 জন বন্ধু ছিল, একদম ভাইয়ের মতন। তারা কোথায়? নেই, একজনও নেই কাছে। ওরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাতুন, জি, তোমার কি মাথা ব্যথা করছে? না না, তেমন না, অল্প অল্প। অল্প হোক আর যাই হোক, মেডিসিন নিবে, একটু উঠো। না লাগবে না, ঘুম হলেই ঠিক হয়ে যাবে। ও বুঝেছি, স্বামী সেবা নিতে চাইছো তাই না? কোনো ব্যাপার না। এই বলে ইসমার মেজর স্বামী আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় এবং কপালের 2 পাশে ম্যাসাজ করে দিতে শুরু করলো। ইসমা কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছে। মেজর তখনও সজাগ। রজনীগন্ধার ঘ্রাণ নাকে সে বাড়ি খাচ্ছে। ওসামা খন্দকারের দৃষ্টি গেল ইসমার গালের দাগে। ফর্সা গালে কালো দাগটা জ্বলজ্বল করছে। ড্রিম লাইট আর চাঁদের হালকা আলোতে মেজর গভীর দৃষ্টি নিয়ে দেখলো খাতুনের মুখের স্পট। আজ তামান্না এটাকে স্পট বলেছে, অথচ এখন এই মুহূর্তে ওসামা খন্দকারের কাছে মৃদু আলোতে খাতুনের এই দাগ কিছুই মনে হলো না। চোখে একটুও খারাপ লাগলো না, বরং ধীরে ধীরে মেজরের মনে এই দাগটা অন্যরকম দাগ কেটে গেল, যা ইতিপূর্বে এর আগে হয়নি। মেজর নিজেও কিছু বুঝতে পারল না। মনে পড়ে গেল সেদিনের কথা। মাজেদা বলেছিল ইসমার ওপর রাহাত আর তার পরিবার কি বর্বরতা করত। ওসামার চরম রাগ উঠছে রাহাত পশুটার উপর। ইচ্ছা করছে এখনই জানোয়ারটাকে গিয়ে বধ করে আসতে। খন্দকার বাড়িতে ওয়ালিমার আয়োজন চলছে ধুমছে। তুলি টুসি ইসমার সামনে বসে আছে। তামান্নার ছেলে মেয়েরা হুড়মুড় করে বাড়ি ঢুকেই ইসমার তালাশ করা শুরু করেছে। তারা মায়ের কাছ থেকে শুনেছে এবারের মামি খুব ভালো, আগেরটা ভালো ছিল না, সবাইকে কষ্ট দিয়ে চলে গেছে। তামান্না পেশা একজন ডাক্তার, ভালো ভালো সার্জারিতে অংশগ্রহণ করে। তামান্নার স্বামী ইঞ্জিনিয়ার। মেজর ওসামা ফোনে কথা বলতে বলতে বাইরে থেকে ভিতরে মাত্রই প্রবেশ করলো। অমনি এক একজন ডেকে উঠল, এই কালো মামা, এদিকে আসো। এই কালো মামা, মামি কিন্তু আমাদের পছন্দ হয়েছে। এই কালো মামা, আমরা আজ মামিকে নিয়ে যাব। তামান্নার ছেলে মেয়েরা কালো মামা ডাকে মেজরকে। মেজর বিড়বিড় করে বলল, খাতুনের সামনে ইজ্জত রফা দফা। তুলি ইসমার চুল ঠিক করে শাড়ির আঁচল মাথায় উঠিয়ে দিল। তারপর মিষ্টি হেসে টুসির দিকে তাকিয়ে বলল, ভাবিকে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তাই না রে? টুসির ঠোঁট চেপে হেসে হাতের ইশারায় ভাইকে দেখালো। মেজর গাঢ় দৃষ্টি দিয়ে রেখেছে তার বধূর দিকে। ইসমাকে একদম মিষ্টি পরীর মতো দেখাচ্ছে। মেজর তাকাতে তাকাতে নিচের ঘরে গেল। শেষ মাথায় গিয়ে পিছন ফিরে আরেকবার তাকালো।
ঠোঁট দিয়ে বের হয়েছে একটি শব্দ, মাশাআল্লাহ। ড্রয়িং রুমে তামান্নার বাচ্চারা আর তুলি টুসি হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়ছে। তারা ব্ল্যাক ডায়মন্ডকে এমন বোকা কাজ করতে কখনো দেখেনি। তামান্না বেশিরভাগ সময় উসামাকে ব্ল্যাক ডায়মন্ড বলে, মালিহা খানম বলে কালো মানিক। মালিহা আর মানজিয়া দুই বোন ইসমার মায়ের সাথে রাগারাগি করছে। ইসমার মা সকালে নাস্তা করার পর থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছে। কর্মী মানুষ, বাড়িতে সারাদিন কাজ করেছে, এখানে হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না। তাই হাতাহাতি কাজ করতে নিলে ইসমার দুজন শাশুড়ি খেপে যায়। তাইয়া খাতুন এই জীবনে অনেক মানুষ দেখেছে, ভালো মানুষ দেখেছে, খারাপ মানুষও দেখেছে, কিন্তু খন্দকার পরিবারের মতো এমন পরিবার আর দেখেনি। ইসমার শ্বশুর আর চাচা শ্বশুর বাজার করে ফিরেই বউয়ের সালামি দিয়েছে। এই সালামি নিয়ে এখনো বসে আছে। তাই ননদ দুজন বলল, ভাবি অনেকক্ষণ হয়েছে বসে আছেন, ভাইয়া এসেছে, যদি কিছু লাগে আপনি রুমে যান, মেহমান আসলে আমরা ডেকে দিব আপনাকে, আর টাকাগুলো রেখে আসুন। ইসমা উঠে রুমে চলে গেল। মেজর কথা বলছে ফোনে। ক্যাপ্টেন আর কত দূর? ওই পাশ থেকে উত্তর আসলো, স্যার আমার দোষ নেই, লামিয়া 2 ঘন্টা সেজে গুজে দেরি করে ফেলেছে। আচ্ছা সমস্যা নেই, তাড়াতাড়ি আসো ক্যাপ্টেন। জি স্যার আসছি। ইসমা ভারী শাড়িতে পা বেজে উষ্টা খেয়ে পড়েছে মেজরের পিঠের ওপর। কানে ফোন চেপে উসামা খন্দকার হাত পিছনে নিয়ে সযত্নে ধরে ফেললো কাঙ্ক্ষিত রমণীকে। ইসমার বুক কাঁপছে, কেমন বোকার মতো কাজ করে ফেললো। হাঁটার গতি ঠিক ছিল, তবে এখানে সে এমন হলো কি করে? দরজার পাশে হাসির আওয়াজ আসছে। মেজর বুঝে গেছে এই কাজ বাড়ির লয় লস্করদের। তামান্নার ছোট মেয়েটাকে বড় কেউ শিখিয়ে দিয়েছে মামিকে মামার ওপর ধাক্কা দিয়ে ফেলে দিতে। বাচ্চাটা আস্তে ধাক্কা দিয়ে এই দেশে আর নাই, গুম হয়ে গেছে সাথে সাথে। কখন আসলো কখন গেল দেখাই গেল না। ওদের ফুসুর ফুসুর শুনে ইসমা বিষয়টা ধরতে পেরেছে। মেজর ইসমার হাত ধরে খাটে বসিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল, এখান থেকে যাবে নাকি মুখের ওপর দরজা লাগিয়ে দিব? তুলি টুসি 2 বোন ভাইকে দেখেই দৌড়। এই 2 বোন ভাইকে যথেষ্ট সম্মান করে, কিন্তু বোনের ছেলে মেয়েদের তালে পড়ে ওদের সাথে দুষ্টমিতে মেতে ওঠে। মালিয়া খানম এদিক দিয়ে যাচ্ছিল। বিচ্ছু বাহিনীকে একজোট হয়ে ছেলে দরজার সামনে দেখে বললেন, এই তোরা আমার কালো মানিকের পিছনে পড়ে আছিস কেন? দুষ্ট একটা বলে উঠল, তোমার কালো মানিককে বলো মামিকে আমাদের কাছে ছেড়ে দিতে। তোর মামিকে দিয়ে কি করবি? আমাদের বাড়ি নিয়ে যাব। নিজেরাই তো এবারই পড়ে থাকিস, আবার আমার বৌমাকে কই নিয়ে যাবি? উফ, নানু বিরক্ত করো না তো, সরো। মালিয়া খানম কান ধরে সবগুলোকে নিয়ে গেলেন। যেতে যেতে বলে গেলেন, আমার কালো মানিককে তোরা বড্ড জ্বালাস। তামান্না আসুক, তোদের সব কয়টাকে ধরতে হবে। খাতুন। জি। তোমার কি কি লাগবে একটা লিস্ট তৈরি করো। আমার এখন কিছু লাগবে না, আপু অনেক কিছু দিয়েছে। ওইটা আপু তার তরফ থেকে দিয়েছে, আমি তো কিছুই দিলাম না। আচ্ছা তোমাকে নিয়ে বের হলে কেমন হয়? নিজের পছন্দ অনুযায়ী যা যা লাগে কিনে নিবে। তোমার মামারা আসছে, তাদের সাথে কিন্তু শাশুড়ি মাকে যেতে দিব না। আমি ক্যাম্পে ফিরে যাওয়ার পর তোমাকে আর শাশুড়ি মাকে বাবা আর কাকু মিলে গ্রামে নিয়ে যাবে, আবার তাদের সাথে চলে আসবে। মন খারাপ করে ফেললাম? না, মন খারাপ হয়নি, কিন্তু মা এতদিন এখানে থাকতে চাইবে না। শাশুড়ি মা এখন থেকে এখানেই থাকবে। ইয়া আল্লাহ, মানুষ কি বলবে? যখন আমরা দুঃখে থাকি তখন মানুষ একটু দুঃখ ভাগ নিতে আসে না, আর যখন সুখে থাকি তখন মানুষ সুখের উৎস খুঁজতে দৌড়ে আসে। মানুষের কথা কানে না নিলেই ভালো হবে। কে কি বলে তাতে আমার মনোযোগ বিঘ্ন ঘটে না। এই মুহূর্তে আমি তোমার কথাই গুরুত্ব দিব বেশি। আমাকে হতাশ করো না খাতুন। আমি চাই তোমরা মা মেয়ে একসাথে থাকো। আমার পরিবার তোমার পরিবার এক পরিবার। ছোট খালামণিকে যেমন দেখেছো, আমার মা তার চাইতে আরো বেশি সহজ সরল। আর মেজ খালামণিকে তো নিজের চোখেই দেখলে। শাশুড়ি মায়ের কোনো অভিযোগ থাকবে না খন্দকার বাড়িতে ইনশাল্লাহ। ইসমার চোখের পানি টলমল করছে, যেন কচু পাতার ওপর কয়েক ফোঁটা পানি অস্থির হয়ে নড়াচড়া করছে, যে কোনো সময় পড়ে যাবে। তার মাকে নিয়ে এমন করে কেউ চিন্তা করেনি। খুব ভালো লাগছে মেজর স্বামীর কথা শুনে। চোখ থেকে পানি পড়েও গেল। এক ফোঁটা
মোটা অশ্রুকণা গালের কাটা দাগে এসে থেমে গেল। ফর্সা গালে কালো দাগে এক ফোঁটা জলকণা। মেজর যেন ঘোরে চলে গেছে। আনমনে হাত উঠিয়ে বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে নরম জলকণা মুছে দিল। ইসমার ডাগর ডাগর চোখ থেকে ধারাবাহিকভাবে আরো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল মেজরের হাতে। ওসামা খন্দকার নিচু হয়ে বসে পুরো মুখটা স্ক্যান করে চোখ বন্ধ করে ফেলল। কেমন নতুন অনুভূতির সঞ্চার হচ্ছে। এই খাতুন তার কাঠখোট্টা জীবনে যুক্ত হয়ে নতুন নতুন কিছু যুক্ত করছে। মেজর ভেসে যাচ্ছে খুব অল্প সময়ে এক পবিত্র বন্ধনের আবদ্ধে। কেন কাঁদছো খাতুন? আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমার মা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে। মা দূরে থাকলে আমার চিন্তা হতো আগের মতো। শাশুড়ি তো মায়ের মতোই হয়, তাই না? তোমার মা আমার শাশুড়ি হয়, আমারও মা হয়। আমার মা তোমার মা হলে তোমার মাও আমার মা। তোমার মাকে আমার মা হতে দিবে না? ইসমা হেসে ফেলল, চোখে তখনও পানি। এদিকে মেজরের অবস্থা শোচনীয়। খাতুন ঘোলাটে চোখে ঠোঁটে হাসছে। কি সুন্দর লাগছে। গায়ে শাড়ি গয়না জড়িয়ে এভাবে হেসে ওসামা খন্দকারকে ঢোক গিলিয়ে দিল। এই নমনীয় কোমলমতি স্নিগ্ধ সুশ্রী খাতুন মেজরের ভেতরে সব ওলট পালট করে দিচ্ছে একটু একটু করে। মেজরও গা ভাসিয়ে দিচ্ছে সেই স্রোতে। মেজর নিজেও জানে না এই স্রোতে ভাসতে ভাসতে সে পৌঁছে যাবে সুখের ঠিকানায়। যেই সুখ সে প্রথম কাতারে পায়নি, তা সে পেয়ে যাবে এই ইসমা খাতুনের মাধ্যমে। ক্যাপ্টেন রিয়াদ তার স্ত্রী লামিয়াকে নিয়ে ঢাকা গোপীবাগ এসেছে। লামিয়া ছটফট করছে কখন মেজরের বউ দেখবে। খন্দকার বাড়িতে ঢুকেই তুলি টুসিকে ধরে ইসমার কাছে পৌঁছে গেল। ইসমার সাথে দেখা সাক্ষাৎ করে মালিহা খানমের কাছে কত প্রশংসা করল। মানজিয়া খানম বললেন, লামিয়া আমাদের আসমানের বউ কেমন দেখলে? খন্দকার পরিবারে কেউ কেউ মেজর উসামাকে আসমান বলে। মাজেদা বলল, এই লামিয়া আমার পছন্দ কেমন? আসমানের বউ আমার পূর্ব পরিচিত। মেয়েটার মুখে যেমন মায়া, ব্যবহারও অত্যধিক সুন্দর। লামিয়া গদগদ হয়ে বলল, ভাইয়ার জীবনে এতদিনে পারফেক্ট সঙ্গিনী এসেছে। দাওয়াতি মেহমান একে একে সবাই আসতে লাগলো। আর্মি অফিসার, জেনারেল, কর্নেল, সেনাবাহিনী সদস্য, এমন কিছু গণ্যমান্য লোক, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সবাই নতুন বধূর জন্য ভালো ভালো গিফট এনেছে। মাঠ, ময়দান, পাহাড়, জঙ্গল ছেড়ে হঠাৎ মেজর উসামার বিয়ের ওয়ালিমায় হাজির হয়ে তাদেরও খুব আনন্দ লাগছে। মোশাররফ খন্দকার হলো উসামার বাবা। মোবারক খন্দকার উসামার চাচা। তারা সবাই চাচাকে কাকু বলে। ইসমার দুজন মামা, উসামার বাবা, চাচা, দুলাভাই আর আর্মি মেহমান সবাই একসাথে খেয়েছে। ক্যাপ্টেন রিয়াদও তাদের সাথেই বসেছে। ওসামা হাত ধরে রিয়াদকে বসিয়ে দিয়েছে সবার সাথে। সময়টা এখন বিকাল। একে একে সব মেহমান চলে গেছে। তাহিয়া খাতুনের ভাইরাও চলে গেছে। মালিহা, মানজিয়া, 2 বোন রিয়াদ আর তামান্নাকে রাতের খাবার দিয়ে দিয়েছে। ওসামা তাদেরকে রাস্তায় এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই কানে বিষাক্ত কথা হানা দিল। তামান্নার খালা শাশুড়ি পান মুখে দিয়ে সমান তালে কটাক্ষ করে যাচ্ছে, ইসমা খন্দকার পরিবারে বউ হয়ে আসার যোগ্য না। বন্ধা মেয়েকে কেন মেজর হয়ে বিয়ে করলো? এই বংশে নির্বংশ থেকে যাবে। যেই ঘরে বাজা মেয়ে থাকে সেই ঘরে রহমত আসে না। গ্রামের অশিক্ষিত মেয়ে কোনোভাবেই মানানসই নয় মেজর উসামার সাথে। এইসব ইত্যাদি ইত্যাদি। তামান্না রাগে ফুঁসছে। খালা শাশুড়িকে কিছু বলতেও পারছে না। ইসমা সামনেই বসা। তাহিয়া খাতুন একটু আগে ঘুমিয়েছে। বর্তমানে ড্রয়িং রুমে কি হচ্ছে তা তাহিয়া খাতুনের অজানা। মালিহা, মানজিয়া দুজন পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, আমরা আসমানের জন্য ভালো মন মানসিকতা এবং উদারতাপূর্ণ একজন মেয়ে চেয়েছিলাম। তখনই মাজেদা ইসমার সম্পর্কে আমাদেরকে জানায়। আসমানকে নিয়ে আমরা ইসমাকে দেখতে যাই। পছন্দ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমার ছেলে সুখে থাকা জরুরি। বাচ্চা আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে, আর না দিলে আল্লাহর ওপর কোনো অভিযোগ নেই। মানজিয়া খানম বললেন, বাচ্চা না হওয়াতে ইসমার দোষ কোথায়? এখন চিকিৎসা প্রযুক্তি ভালো, উন্নত হয়েছে। আমরা ভালো চিকিৎসা করাবো। এরপরও যদি ফলাফল শূন্য, তবে কোনো বাচ্চা অ্যাডপ্টও করা যাবে।
ওরা দুজন সুখে সংসার করতে পারলেই আমরা খুশি। কত পরিবারে বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও অশান্তি লেগে থাকে। আমরা অশান্তিকে ভয় পাই। ইসমার গর্বে খন্দকার পরিবারের বংশ আসলে আসবে, না আসলে নাই। এতে ইসমার কোনো দোষ নেই। আমরা কখনোই মূর্খদের মতো এ যুগে এসেও অপবাদ দিতে পারি না। মা খালার উপরে গিয়ে তামান্না আর কিছু বলেনি। মেজো দরজায় দাঁড়িয়েছিল, এক পলক নিক্ষেপ করলো নিচের দিকে তাকিয়ে থাকা ইসমা খাতুনের দিকে। তারপর পা বাড়িয়ে সিঙ্গেল সোফায় বসতে বসতে রাশভারী গলায় বলল, এনিফা, এলিশা, তোমরা বড়দের মাঝে কি করো? নানু রুমে গিয়ে বসো। এওশান, একরাম, তোমরা নানা ভাইয়ের রুমে যাও। এরা হলো তামান্নার ছেলে মেয়ে, বড়দের মাঝে বসে কথা শুনছিল। অন্য সময় কালো মামা করে গলা ছিঁড়ে ফেললো, এখন ভদ্র বাচ্চার মতো সবাই ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেল। মামার কণ্ঠ শুনে বুঝতে পেরেছে মামা এখন সিরিয়াস মুডে আছে। খালাম্মা, আপনার এত মায়া আমার জন্য কবে তৈরি হলো? ডান পাশের ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো উসামা খন্দকার। তোমার জন্য সত্যি আমার মায়া হচ্ছে। একটা খুঁতওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে? আগের ঘরে বাচ্চা হয়নি, এখানেও হবে না। তুমি চিরকাল বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হয়ে গেলে। জেনে শুনে কেউ এমন কাজ করে? এসব মেয়ে তো অপয়া। এই মেয়ের পেটে কোনো ফুল ফুটবে না। এখন হয়তো বন্ধা বলে মায়া দেখাচ্ছ, কিন্তু কিছু বছর পার হয়ে গেলেই তুমি বুঝবে। কিছু বছর কেন, আমার হায়াত যদি উপরওয়ালা 200 বছরও দেন, তারপর আমি এক বিন্দু আফসোস করব না ইসমা খাতুনকে নিজের সহধর্মিণী হিসাবে পেয়ে। আপনি কাকে বন্ধা খুতলা বলছেন? বন্ধা কাকে বলে আপনি বোঝেন? আপনার হাতে আমার স্ত্রীর মেডিকেল রিপোর্ট আছে, যার ভিত্তিতে সরাসরি বন্ধা উপাধি দিয়ে দিলেন। কার বাড়িতে কাকে নিয়ে কথা তুলছেন? আপনার এমন নিচু স্বভাব আগে থেকেই। অবনী ফকিন্নে নির্লজ্জ হারাম কাজ করে চলে গেল, আর আপনি আপুর শ্বশুরবাড়ি থেকে আমার নামে পাড়ায় পাড়ায় কথা ছড়িয়ে বেরিয়েছেন। মেজর হয়ে স্ত্রী ধরে রাখতে পারলাম না। ওকে ধরে রাখার আমার ঠেকা লেগেছে। ওর নাপাক ছায়া আমার বাড়িতে লেগেছে। সেই দূষিত ছায়া দূর হয়েছে ইসমা খাতুনের ছায়া পড়ে। সেই খাতুনকে আপনি কি করে বলতে পারেন তার কারণে রহমত আসতে বাধা পড়বে? যদি রহমত আসতে বাধা পড়ে, তবে তার জলজ্যান্ত প্রমাণ আপনি এখানে বসে বসে পান চিবিয়ে যাচ্ছেন। কারণ আপনি নিজেই এক অকল্যাণকর ঝান্ডা। যেখানে যাবেন সেখানে অবান্তর কথা প্রকাশ করে পরিবেশ নষ্ট করবেন। খাতুনের গর্বে ফুল আসুক না আসুক, খাতুন নিজে একটা ফুল। এক নারী আমাকে গোল খাইয়ে চলে গেছে, তার মানে এই না মোশাররফ খন্দকারের ছেলে উসামা খন্দকার অন্ধ, বধির। ওর চাল চলন ধরতে পেরে ওকে ওর রাস্তায় ছেড়ে দিই। আমার সামনে বিশৃঙ্খলা করতে আসলে ওর উড়ন্ত পাখা ছেটে দিতাম অন্য পদ্ধতিতে। আমাকে ঘিরে আপনার আলতু ফালতু প্রচার প্রসার আমার কানে এসেছে। মূর্খের সাথে তর্কে জড়ানো আরেক ঝামেলা। আপুর শ্বশুরবাড়ির লোক আবার মুরব্বি, তাই কিছুই বলিনি। এসব কথা আমার যায় আসে না। কিন্তু যাকে নিয়ে আপনার নরম জিহবা দিয়ে শক্ত কঠিন শব্দ বের করেছেন, তাকে এসব বলে অ্যাটাক করার অপরাধে আপনি কেন, আপনার মতো 10 জনের কথা যেন গলায় আটকে যায়, এমন ব্যবস্থা করতে আমার শুধু 2 মিনিটের ব্যাপার। জিহবার উপর একটা বুলেট রাখলেই শেষ। আমাকে আমার মতো থাকতে দিন। নিজের জবানের হেফাজতে রাখুন। এক নারী হয়ে আরেক নারীর দুর্বল জায়গা নিয়ে আঘাত করে কথা টানেন কি করে? বন্ধা বন্ধা এই শব্দটার মাঝে কি আছে? কেন এই শব্দটা আলাদা করে দেয় একজন নারীর সুখে থাকার অধিকার থেকে? কথার মাধ্যমেও কাউকে চরমভাবে রক্তাক্ত করা যায়। কথার মাধ্যমেও কাউকে মার্ডার করা যায়। এই যে বন্ধা বাজা বলে চলে যান, এই বাক্যগুলো কি? এই বাক্যগুলো হলো এক একটা মরণ যন্ত্রণার হাতিয়ার। এগুলো বলে বলে আপনারা মেরে যান এক অসহায় নারীকে। এই যেমন আপনাকে না মেরেও আমি মেরে ফেললাম, অথচ কোথাও কোনো ব্লাড নেই, কাটাছেঁড়া নেই। শুধু বলেছি আপনার জিহবার উপর একটা বুলেট রাখবো। এতে আপনি কষ্ট পাননি? অবশ্যই পেয়েছেন। নিজের ছেলের বয়সে একজন যদি বলে নরম জিহবা দিয়ে জঘন্য কঠিন কথা বের করার অপরাধে বুলেট ছুড়ে দিবে, তবে এ তো কলিজায় গিয়ে আঘাত হানে। আপনাদের কথাও তাদের কলিজায় বিধে, যাদেরকে খুদ বন্দা বাজা বলে আনন্দ প্রকাশ করেন। সেই সমাজ আমি থুতু ফেলি, যেই সমাজ একজন অবলা নারীকে বন্দাত্বের কারণে ধুকে ধুকে মরতে হয়।
যেই সমাজে কোনো নারীকে সাধারণ প্রাণীও মনে করা হয় না, সেই সমাজ কি বলল, কি করলো তা নিয়ে আমার যায় আসে না। কেউ সম্মান পাওয়ার জন্য এটাই যথেষ্ট, সে একজন মানুষ। খন্দকার পরিবার নির্বংশ থাকুক, লেজ কাটা থাকুক, তাতে আপনাদের মাথা ব্যথা না করলেও চলবে। ওসামা খন্দকার এতটা হীনমন্যতা অন্তরে পুষে রাখে না যে স্ত্রীর দুঃসময়ে তার হাত ছেড়ে দিবে। যদি পুরো জাহানের মানুষজন একপক্ষ হয়ে বলে খাতুন অক্ষম, খাতুন দুর্বল, তবে আমি সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে খাতুনের হাত ধরে শেষ করব জীবনের অন্তিম সময়। আমার আল্লাহ আমাকে ঠকিয়ে দেননি। একজন আদর্শবান নারী হলো স্বামীর চোখের শীতলতা। কি দিন আর সময় আসলো আমার অভ্যন্তরীণ কথা প্রকাশ করতে হচ্ছে। মেজরের চোখে মুখে তীব্র বিতৃষ্ণা দেখা গেল। তামান্না মনে মনে হাসছে। ইসমা শুধু শুনেই গেল। এমন কড়া জবাব, কঠিন প্রতিবাদ রাহাত কোনোদিন করেনি, সুমিকে বিয়ে করার আগেও না। যে প্রতিবাদ রাহাত 8 বছরে করেনি, সেই প্রতিবাদ মেজর করেছে বিয়ের 3 দিন পরে। ইসমার মনে হচ্ছে এখানে নাটক সিনেমা হচ্ছে। কিছুক্ষণ পর শুটিং শেষ হয়ে যাবে, আর এমন সুন্দর সুন্দর কথাও বন্ধ হয়ে যাবে। ওই মহিলা হন হন করে চলে গেছে বোথা মুখে। তামান্না ইসমার কাঁধে হাত রেখে বলল, কিছু মনে করো না বোন, আমার শাশুড়ি জীবিত নেই, তাই খালা শাশুড়িকে যে কোনো অনুষ্ঠানে ডেকে আনি। তবে সে কেমন নিজের চোখেই দেখলে। ব্ল্যাক ডায়মন্ড এই কড়া কথাগুলো না বললে উনি এই পুরো মহল্লায় আজে বাজে কথা ছড়াতো। এখন মুখ চুপ রাখবে। তামান্নাকে থামিয়ে ইসমা মৃদু হাসি ঝুলিয়ে বলল, সমস্যা নেই আপু, আমি এর থেকেও নিন্দনীয় কথা শুনেছি। এসব শুনতে শুনতে অভ্যস্ত। এসব কথা আর কেউ বলবে না। ইসমা চোখ ঘুরিয়ে নরম দৃষ্টি দিল স্বামীর পানে, যে মাত্র ইসমাকে সাহস দিয়ে বলল, এসব কথা আর কেউ তার সামনে বলতে আসবে না। ইসমার হৃদয় জুড়ে বসন্তের হাওয়া বয়ে গেল। কত শান্তি এই কথায়, কতটা অভয়ের আভাস এই সাহসে। এক লৌহ বয়ান দিয়ে মেজর জিতে নিল খাতুনের ভরসা। অঢেল শ্রদ্ধা কোমলমতি নারীর মনে জন্ম হতে লাগলো। মেজর উঠে নিজের ঘরে যেতে যেতে বলে গেল, খাতুন তৈরি হও, বের হব। নিশতি রাতে ঢেকে আছে ধরণী। ঘুটঘুটে অন্ধকার রাজত্ব চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। দূরে ঝিঝি পোকারা নিজেদের মতো আওয়াজ করে যাচ্ছে। কিছু কিছু জোনাকি পোকা জ্বলে জ্বলে আবার নিভে গিয়ে উড়ে যাচ্ছে। চাঁদের দেখা মিলেছে একটু আগে। কালো কালো মেঘ চাঁদের আশেপাশে ঘুরঘুর করছে। আমবাগানে রাহাত একের পর এক সিগারেট ফুঁকে যাচ্ছে। আগে সিগারেট হাতেও নিত না, আর এখন সিগারেট ছাড়া চলে না। শীতল বাতাস রাহাতের গায়ে লেগে গেল। রাহাতে শান্তি লাগলো না। সিগারেটের শেষ বিন্দু মাটিতে ফেলে দিয়ে এক হতাশার দীর্ঘশ্বাস ফেলে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল টলটলে দিঘির জলের মতো ভরপুর একজোড়া চোখ, যেই চোখে রাহাত অব্যক্ত যন্ত্রণা দেখেও দেখেনি। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার প্রয়াস চালিয়ে যাওয়া শুকনো দেহের এক নারী মূর্তি। হাত ছেড়ে দিয়ে চোখ খুলে ফেলল দ্রুত গতিতে। আর ভাবতে পারছে না রাহাত। হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে। এই ব্যথা রাহাত আগে কেন উপলব্ধি করেনি? সেই চোখের না বলা যাতনা কেন রাহাত দাম দেয়নি? রাহাতের ঘরে বাইরে মনে কোথাও একটু স্বস্তি নেই। ছেলে রায়হানকে দিয়ে অন্তরের মিষ্টতা খুঁজে পায় না। রাহাতের চোখে আবারও ভেসে উঠল সেই নারীর লাজুক হাসি, নরম চাহনি, চুল ঝাড়া দৃশ্য। মিনমিন করে কিছু বলার শব্দ কানে বাজছে রাহাতের। আচমকা রাহাত নিজের চুল খামছে ধরে টানতে লাগলো। খুব আফসোস হচ্ছে, অনেক অনেক আফসোস হচ্ছে। তার ইসমা কোথায়? কোথায় তার ইসমা? নেই তো, কোথাও নেই। ইসমা নামক রমণী অনেক আগেই তাকে জুতা পিটা করে তার তুচ্ছ ভিটে মাটি ছেড়েছে। রাহাত আর শুনতে পেয়েছে ইসমার বিয়ে হয়েছে ঢাকায়, স্বামী একজন মেজর। এই ইসমা তো রাহাতের ছিল, এখন আরেকজনের। রাহাত ইসমাকে দেখে পাগল পাগল হয়ে বিয়ে করেছে। বিয়ের পরের দিনগুলো ছিল বেশ স্বাচ্ছন্দ্য বোধের। এই দিনগুলো গেল কোথায়? সব হারিয়ে গেছে। রাহাত হারিয়ে ফেলেছে, কুড়িয়ে নিয়েছে মেজর। রাহাত এখনো জানে না ইসমার বর্তমান স্বামী মেজর উসামার ব্যক্তিত্ব কেমন। রাহাত সন্তান সন্তান করে চিরতরে হারিয়ে ফেলল প্রকৃত সুখের অস্তিত্ব।
এত অনুশোচনা, এত আত্মগ্লানি রাহাত রাখবে কোথায়? মাথা ভন ভন করে ঘুরছে। ইসমার কথা খুব বেশি মনে পড়ছে। ইসমা তো তার কাছেই ছিল, কিন্তু রাহাতের অবহেলা, অযত্ন আর শেষে নির্যাতনের শিকার হয়ে রাহাতের নাম ঠিকানা সব ছেড়ে ছুড়ে চলে গেছে। ইসমা যদি রাহাতের বিধ্বস্ত অবস্থা দেখে খুশি হবে কি, নাকি একটু মায়া দেখাবে? ধীরে ধীরে রাহাত উঠে দাঁড়ালো। বাড়ির পথে হাঁটতে ইচ্ছা করে না। রায়হান ঘুমিয়ে থাকে, সুমি খিটখিট করে সারাদিন, জরিনা মুখ বেজার করে রাখে। রাহাত অনেকদিন হলো পেট ভরে মজা করে ভাত খেতে পারে না। সুমি কাজ নিয়ে হিংসা করে, জরিনা যা পারে বক বক করে রান্না করে। ইসমার হাতের রান্না মুখে লাগে না অনেক দিন হলো। সে হাতের রান্নার স্বাদ প্রতি বেলায় বেলায় খুঁজে বেড়ায় রাহাত। অন্ধকারের মতোই রাহাতের হতাশা কেবল শুরু। এই হতাশা কোথায় গিয়ে থামে কে জানে, নাকি মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে। বসুন্ধরা সিটি শপিং মলের লিফটের সামনে ইসমা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। লিফটে উঠবে কি করে বুঝতে পারছে না। মেজর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে নরম গলায় শুধালো, এই যে হলুদ রং দেখতে পাচ্ছ, এই হলুদ রঙের মাঝে পা রেখে দাঁড়াও। প্রথমে এক পা রেখে তারপর আরেক পা রাখবে। আমার হাত ধরে সাবধানে ওঠো। ইসমা লিফটের চলন্ত সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে মেজর শক্ত করে বউয়ের হাত ধরে সাপোর্ট দিল। ইসমা স্বাভাবিক হয়ে মেজরের হাত ছাড়তে চাইলে আরো আটকা পড়ল। মেজর তো হাত ছাড়লই না, উল্টো আরো চেপে ধরেছে। মেজর ঘুরে ঘুরে ইচ্ছামতো রেডিমেড 3 পিস কিনে ব্যাগ ভর্তি করতে লাগলো। 3-4টা ভালো বোরকা খুঁজে খুঁজে বের করে নিয়ে নিল। স্যান্ডেল থেকে শুরু করে ব্রাশ, টুথপেস্টও মনে করে নিয়ে নিল। ইসমা রোবটের মতো দেখে যাচ্ছে। স্ত্রীর সব কেনাকাটা শেষ করে শাশুড়ির জন্য কেনাকাটা করেছে। কার্ড বের করে বিল পে করে ফের দুজনে লিফটের নিকট এসে পৌঁছালো। খাতুন, জি, আমার 2 হাতে শপিং ব্যাগ। তুমি আমার শার্টের হাতায় বা পিঠের অংশে ভালো করে ধরে রাখো। কথা মতো ইসমা তাই করলো। 9 বছর বয়সে শহর ত্যাগ করে মায়ের হাত ধরে গ্রামে গেল। এরপর আর শহরে আসা হয়নি। লিফট কিভাবে ব্যবহার করে, চলন্ত লিফটে কিভাবে উঠে, এইসব ইসমা পারে না, বোঝে না। ওসামা খন্দকার খুব সুন্দর করে সামলে নিয়েছে। ইসমার মনেই হলো না পাশের জন তার নতুন স্বামী হয়। মাত্র 3 দিন হয়েছে তাদের বিয়ের। মেজরের ব্যবহারে এমন বাতাস বইছে যেন ইসমা আগেই পূর্ব পরিচিত। মল থেকে বের হয়ে উসামা তার খাতুনকে নিয়ে গ্যারেজ থেকে বাইকে করে সবগুলো শপিং ব্যাগ রশি দিয়ে বেঁধে ফেলল। এবারও কি বাইকে উঠতে ভয় পাবে? না, এবার ভয় কেটে গেছে। বোরকা ঠিক করে বসো, বসতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার কোথাও যেতে ইচ্ছা করছে? ইসমা আমতা আমতা করছে, কথায় জড়তা স্পষ্ট দেখা দিচ্ছে। খোলা মনে বলো খাতুন, আমার সাথে সহজ হও। না মানে আসলে নিউ মার্কেটে একটু দেখতাম আর কি। নিউ মার্কেট তো দেখার মতো কিছু নেই খাতুন। সমস্যা নেই, নিউ মার্কেট ঘোরাঘুরি করে শহীদ মিনারে নিয়ে যাব। আচ্ছা, নিউ মার্কেট কেন যেতে ইচ্ছা করলো? শুনেছি নিউ মার্কেট নাকি অনেক কিছু পাওয়া যায়। কার থেকে শুনেছ? আমার ছোট মামির বোনের কাছ থেকে। সেখানে কি পাওয়া যায় বলেছে? না, তা তো বলেনি, তবে এটা বলেছে অনেক কিছু একসাথে পাওয়া যায়, আর সস্তা সবকিছু। সবকিছু সস্তা না, সস্তার জিনিস সস্তায় বিক্রি করে। ভালো মানের জিনিসপত্র রয়েছে। বাইক স্টার্ট দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। মৃদু বাতাস দুজনকে ছুঁয়ে ছুঁয়ে গেল। ইসমা এক হাত ধরে রেখেছে ওসামা খন্দকারের শার্টের কোনা। একই রাতের বাতাস মেজর আর তার স্ত্রীর কাছে কত আরামদায়ক, অথচ সিগারেটখোর কাপুরুষ রাহাতের কাছে আরাম তো দূর, বিষাদের ছোঁয়া কেবল। ইসমার হাত ধরে মেজর পুরোটা নিউ মার্কেট এরিয়া ঘুরে দেখিয়েছে। ইসমার খানিকটা লজ্জা লাগছে। এখানে সব কেনাকাটার বিষয়বস্তু, দেখার মতো কিছু নেই। নিম্ন আওয়াজে ইসমা বলল, বোকার মতো এখানে আসতে বলেছি। আমি মামির বোনের কথা অনুযায়ী কি না কি ভেবেছিলাম। মেজরের ঠোঁটে দুর্ভেদ্য হাসি ধরা দিয়েছে।
তবে তা ইসমা দেখেনি। মেজর মনে মনে বলল, আমার বোকা খাতুন, কি বোকা বোকা কথা বলো তুমি। এমন বোকা নরম পেয়ে জানোয়ারের দলগুলো তোমাকে পিষে গেছে। সেই বোকা মেয়েটি আবার কি করে জুতা হাতে নিলে। সে যাই হোক, জুতা মারা সিনটা যদি একবার দেখতে পেতাম। ওসামা খন্দকারের হাসি আরো প্রশস্ত হলো। নিউ মার্কেট থেকে হালকা পাতলা কিছু খেয়ে দুজন শহীদ মিনারে গিয়ে বসলো। 5-6 জন যুবক ছেলে কতগুলো মোমবাতি শহীদ মিনারে লাগিয়ে দিয়েছে। সিরিয়ালে মোমবাতিগুলো জ্বলছে। মেজর ওসামা তার খাতুনকে নিয়ে নিচে সিঁড়িতে বসে পড়ল। উপরে থাকা মানুষগুলো আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই খাতুন, হুম, শহীদ মিনারের দিকে মুখ করে বসো। উপরে কেউ নেই এখন, চাইলে নেকাব উঠাতে পারো। ওসামা খন্দকার ফোন বের করে মাজেদার কাছে কল করলো। খালামণি, কখন পৌঁছাতে পেরেছ? বাবা, 20 মিনিট হয়েছে এসেছি। তোরা নাকি বের হয়েছিস? হ্যাঁ, এখনো বাইরে আছি। বাজান, তামান্নার খালা শাশুড়িকে নাকি তুই ভাষণ দিয়েছিস? খালামণি, তখন তুমি এর আধা ঘন্টা আগে বের হয়ে গিয়েছো। দূর বাজান, আমি জানলে দরকার হলে আজকে থাকতাম। তারপর ওই জাদ্রেল মহিলার নত মুখ দেখে আসতাম। মা তোমাকে কত করে থাকতে বলল, তুমি তো দৌড়ে চলে গেলে। কি করব বাবা, সাদিয়ার পরীক্ষার জন্য আসতে হয়েছে। রাসেল আর সাদিয়া ওরা কোথায়? তোর খালুর সাথে বের হয়েছে। মাজেদার সাথে কথা বলা শেষ করার পরেই মানজিয়া বাড়ি থেকে কল করেছে। বলো খালামণি, তোরা কখন আসবি? মোমো বানিয়েছি, খাবি না? ঠান্ডা হয়ে যাবে তো। তোমরা খেয়ে ফেলো, আমরা খেয়েছি বাইরে। এ আসমান, শোন বাবা। বলো। আসার সময় মনে করে হলুদের গুঁড়া নিয়ে আসিস বাবা। আচ্ছা ঠিক আছে। আপু কই? এইমাত্র চলে গেছে। এনিফা বেয়ানকে টেনে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। বাচ্চারাও চলে গেছে? ওরা চলে গেছে। একরাম তোর জন্য অপেক্ষা করছে। কি গোপন কথা নাকি বলবে? মেজো খালামণির সাথে কথা শেষ করে ওসামা দৃষ্টি দিল খাতুনের দিকে। মোমবাতির হলদে আলোর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইসমা। হলুদ আলোর ঝলক ঠিক ইসমার মুখে প্রতিফলন হচ্ছে। গালের দাগটা ঝিলিক মেরে উঠল মেজরের চোখে। মেজর ক্ষণকাল তাকিয়ে রইল আনমনে বসে থাকা ইসমা খাতুনের দিকে। তার ভালো লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে অর্ধাঙ্গিনীর কোমল চেহারায় নিজের চোখ দুটো স্থির করে রাখতে। মেয়েটা খুব স্বল্প সময়ে জাদু করে ফেলছে। মন এভাবে বিগলিত হতে থাকলে মেজর কাজের স্থানে গিয়ে থাকবে কি করে? কত অফিসারদের দেখে বাড়ির জন্য ছটফট করতে। ক্যাপ্টেন রিয়াদও কত আকুপাকু করে থাকে বাড়ি মুখে হতে। এবার মনে হচ্ছে তারও এই অবস্থা হবে। কি ভাবছো গো? ইসমা চমকিত নয়নে ফিরে তাকালো। ব্ল্যাক ডায়মন্ডের মুখের দিকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। মানুষটা কালো হলেও চেহারার গঠন অমায়িক। অনেক ছেলেরা নাকি মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে, তার এক টিচার বলেছিল। খারাপ কিছু বলেনি, একদম সত্য কথা বলেছে। ইসমা সেই কথার চাক্ষুষ প্রমাণ পেয়েছে এই মেজরের চেহারায়। খাড়া নাক, ভাসমান চোখ, সরু কপাল, গায়ের রং কালো হলো এই মুখে যেন দারুণ একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণে আকর্ষিত হয়েছে ইসমা। দুজনের মাঝে এক পবিত্র দৃষ্টি বিনিময় হয়ে গেল মোমবাতির নরম হলুদ আলোর বিনিময়। মেজরের চোখে একরাশ আর্দ্রতায় ভরা মুগ্ধতা। ইসমার চোখে মেজরের সৌন্দর্য। ইসমার চোখে ধরা পড়েছে নিজ স্বামীর রূপ। কালো বলে কি কেউ সুন্দর হয় না? হয়তো কেউ কেউ হয়। এই যেমন ওসামা খন্দকার। ইসমার মনে একটা কথা আন্দোলনের মতো বেজে উঠল। এ কারণে তার শাশুড়ি ছেলেকে কালো মানিক বলে, আর তামান্না বলে ব্ল্যাক ডায়মন্ড। একটা কমজোরি বাতাস আসলো। মোমবাতিগুলো নিভেও নিভেনি। দুর্বল বাতাসের সাথে পাল্লা দিয়ে চিকন লতার মতন আগুন ছড়িয়ে গেল। এই আলোতে একজোড়া যুগল প্রেমময় দৃষ্টি আদান প্রদান করে গেল। বাতাসের তোপে ওসামা খন্দকারের সামনের চুলগুলো কপাল ছুঁয়ে দুলে উঠল। ইসমা তখনও তাকিয়ে আছে, ঠোঁট নড়ছে না, অথচ মনে মনে কিছু কথা বলে যাচ্ছে। কেমন যেন একটা হাসি দিল ইসমার স্বামী। এটাকে মুস্কি হাসি বলে। এই হাসিতে ইসমা খানিকটা ঘায়েল হয়ে গেছে। প্রথমবারের মতো এত সুন্দর হাসি দেখলো মেজরের ঠোঁটে। কালো মানুষটাকে কি দেখো খাতুন? আপনি কালো এই কথাটা আর বলবেন না। দেখতে গিয়ে বলেছেন, আজকে বললেন।
আমার শুনতে ভালো লাগে না। আপনি যে খুব সুন্দর তা কি জানেন? মা বলে সব সময়। কি বলে? তুমি একটু আগে যা বললে ওইটা। আমার বন্ধুরাও বলতো। বন্ধুদের মাঝে আমার গায়ের রং চাপা, কিন্তু তাও ওরা বলতো ওদের চেয়ে আমার চেহারাই বেশি। বেশি কি? থেমে গেলেন কেন? ধুর, নিজের কথা এভাবে বলা যায়? শোনো, এনিফা বুড়ি শাশুড়ি মাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। তামান্নাপুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে। আমার মা ওদের সাথে অনেক তাড়াতাড়ি মিশে গেছে। মা আজকে মামাদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিল, কেউ যেতে দেয়নি। মা অনেক আনইজি ফিল করছে মেয়ের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর আনইজি ফিল হবে না। তোমার বয়স কত এখন? ধরেন 24। কি, 24 বছর কি করে হয়? মেজরের কণ্ঠে অবাকের তীব্র ছাপ। রাহাতের সাথে বিয়ে হওয়ার সময় তোমার বয়স কত ছিল? 15 বছর ছিল। বিয়ের পর 1 বছর পড়াশোনা করেছি অনেক কষ্টে। শাশুড়ি ননদ তারা ব্যঙ্গ করত আমার পড়ালেখা নিয়ে। বিয়ের 6 বছর শেষ হয়ে 7 বছরের মাথায় সতীনের আগমন হয়। সবাই জানে 7 বছরেও আমার বাচ্চা হয়নি, আসলে 6 বছর ছিল। 7 বছরে পদার্পণ করেছিল মাত্র। 21 বছর বয়সে সতীনের কর্তৃত্ব সহ্য করেছি। 22 বছর বয়সে সতীনের বাচ্চা দেখেছি। এরপর বিচ্ছেদ হলো, তাও এক অপবাদ মাথায় নিয়ে। আমি নাকি তাদের সন্তানকে মারতে চেয়েছিলাম, অথচ বাচ্চাটাকে পানি থেকে উঠিয়ে বুকে ঠাঁই দিয়েছি। বিচ্ছেদের 6 মাস পর মাজেদা চাচ্ছি আমার মামার বাড়ি আপনার জন্য সম্বন্ধ নিয়ে আসে। বিয়ে হয়ে গেল আপনার সাথে। বয়সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। হঠাৎ কি মনে করে তোমার বয়সের কথা জিজ্ঞেস করে ফেললাম। আমার বয়স জানো তুমি? না, 30-এর উপরে। খাতুন? হুম। তামান্নাপুর বিয়ে হয়েছে 22 বছরে। সেখানে তুমি 22 বছর বয়সে কত কিছু সহ্য করছো। ঢাকায় অনেক মেয়েদের বিয়ে হয় 22-21 বছরে। গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এটা আমি জানি। আমার মায়েরও তো অল্প বয়সে বিয়ে হয়েছে, তবে আমি জন্ম হয়েছে অনেক পরে। তুমি যেমন ভিকটিম ছিলে, আমার মার মেজ খালামণিও এমন সময় অতিবাহিত করেছে, তাই তারা সহজেই তোমার কষ্ট উপলব্ধি করতে পেরেছে। তুমি সঠিক জায়গায় এসেছো খাতুন। ইসমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মেজর আবারও বলতে লাগলো, বাবা মায়ের বিয়ের অনেক বছর পরে আমার জন্ম হয়েছে। কাকু খালামণিকে পছন্দ করে বিয়ে করেছে। তামান্নাপু হওয়ার পর খালামণির আর বাচ্চা হয় না। এদিকে আমার মা তখনও নিঃসন্তান। তখন দাদা দাদি সহ বাবা আর কাকু যৌথ পরিবারে গ্রামে বসবাস করত। আমার দাদি বেশি হাট করে কথা বলতো, বাবাকে বিয়ে করাতে পাগল হয়ে যায়। দাদার কারণে পেরে ওঠেনি। গায়ের মানুষজন বিভিন্ন কথা শুনিয়ে যেত আমার মাকে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার মায়ের কোল আলো করে তার কালো মানিককে আল্লাহ দান করলেন। এরপর ব্যবসায়িক কাজে বাবা আর কাকু ঢাকায় আসে। খালামণির আর কোনো সন্তান হয়নি। আমার দুজন বোন তুলি টুসি জন্ম হলো গ্রামে। দাদা দাদি মারা যাওয়ার পর আমাদের সবাইকে বাবা ঢাকা নিয়ে আসে। এখানে কেউ আর খালামণিকে বন্ধা বলে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো উসামা খন্দকার। ইসমা ভরা কৌতূহলে জিজ্ঞেস করলো, খালামণির ঘরে তো তামান্নাপু হয়েছে, তাহলে বন্ধা কেন বলবে? ক্ষীণ হাসি ঝুলিয়ে ইসমার স্বামী বলল, এক বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না, তাই মূর্খ মানুষ কথা শোনাতে পিছপা হতো না। এইসব কথা নানুর থেকে শুনেছি। আমার মা বন্ধা ছিল না, শুধু দেরি হয়েছে জননী হতে। আল্লাহ যখন চান তখনই তো হবে। কিন্তু মানুষজনের কথা কি আর বলবো? গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো উসামা খন্দকারের ভিতর থেকে। খাতুন? জি। কখনো নিজেকে খুঁত মনে করবে না। আমি চিরকাল আছি তোমার পাশে। তোমার গর্ব খালি থাকুক, শূন্য থাকুক বা পূর্ণ হোক, এতে আমার মনে এক বিন্দু দাগ পড়বে না। আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সত্যি বলছি। অন্তরে একটা রেখে মুখে আরেকটা আমি বলতে পারি না। যদিও তুমি বন্দা হও, এটা যেমন সত্যি, এটাও কিন্তু তেমন সত্যি যে তুমি আমার সহধর্মিণী। এই সময়টা 1500 বছর আগের সময় নয় যে মেয়েরা স্বামীর সাথে সতীনকে নির্দ্বিধায় মেনে নিবে। নারী মনে হিংসার আগুন জ্বলে স্বামীর পাশে অন্য নারীকে দেখলে। এটা অস্বাভাবিকের কিছু না। আমার সন্তান আমার চোখের মনি হবে, তবে সন্তানের জননী কি হবে?
সন্তানের জননী হলো আগে। আমার মা আর খালামণি কখনো তোমাকে বাচ্চা বাচ্চা করে মাথা খাবে না। আজ খালামণি কি বলল শুনলে না? দরকার হলে বাচ্চা পালক আনবে। অনেক কষ্ট আর যন্ত্রণা সয়েছ। আমার বাহুডোরে সুখের সাথে থাকবে, ইনশাল্লাহ। মেজর হাত রাখলো ইসমার হাতের উপরে। ভরসা আর আস্থার সহিত বলল, তোমার মাঝে আমি আটকে গেছি খাতুন। নিজের সাথে নিজেই বোঝাপড়া বুঝি না। বড্ড অবাক লাগে এত ক্ষুদ্র সময় কি করে তোমাকে এতটা ভালো লেগে গেল। আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। এমন আমার সাথে আগে কখনো হয়নি। অবনীর চলাফেরা কথাবার্তা প্রথম দিনই আমার চোখে নোটিশ পড়ে। মায়া ভালোবাসা পয়দা হওয়ার আগে ও ফাসাদ তৈরি করে আমার মন বিষিয়ে দিয়েছে। তুমি সম্পূর্ণ আলাদা। এই 3 দিনই তোমার কোমলতা, মাধুর্যতায় আমি রিক্ত এবং সিক্ত হতে চাই সবসময়। দুজন শহীদ মিনার ত্যাগ করে বাড়ির রাস্তায় বাইক চালিয়ে দিল। ইসমা খোলা আকাশের দিকে মাথা উঠিয়ে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করলো, আমি হয়তো যোগ্য মানুষের পরিচয় পেয়েছি আল্লাহ। তোমার কাছে কি আর চাইবো সব তোমার জানা। তারপরও আবার চাই, তুমি আমার আগের সব মুছে দিয়ে সামনের সবকিছুতে আলোকিত করে দাও। এই খাতুন, ভালো করে ধরো, পড়ে গেলে খাতুন পাবো কই? ইসমা ভালো করে ধরে বসলো। পাশে দুজন অর্ধবয়স্ক পুরুষ মহিলা মোটরসাইকেলে করে যাচ্ছে, হয়তো স্বামী স্ত্রী হবে। পুরুষটা গেয়ে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওই লোকের গান মেজরের কানে এসেছে। সেও ঘাড় কাত করে ইসমার উদ্দেশ্যে বলল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গোধূলির শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে। কখনো হলুদ, কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে। বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্যে দল বেঁধে কিচিরমিচির করতে করতে তাদের নীড়ে পৌঁছে যায়। খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে আসে। ডানা ঝাপটে উড়ে উড়ে কতগুলো চড়ুই পাখি চলে গেল তাদের বাসস্থানে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। খন্দকার বাড়ি থেকে 3 জন পুরুষ জামাত ধরার জন্য বেরিয়ে গেছে। পথে দেখা হলো তামান্নার মেয়ে অ্যালিসার সাথে। বড় ভাই একরামের সাথে নানুর বাসায় যাচ্ছে। নানা ভাই, নামাজ পড়তে যাও? মোবারক খন্দকার হাসি দিয়ে বললেন, হ্যাঁ নামাজে যাই। তুমি আমাদের বাসায় যাবে? হুম। অ্যালিসা ডাক দিল, এই কালু মামা। ওসামা সুন্দর একখান হাসি উপহার দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল। হাঁটা থামিয়ে পেছনে ফিরে একরামের কান মলে ধরল। মামা, কান ধরলে কেন? ঠিকমতো নামাজ পড়িস না কেন? পড়বো, কান ছেড়ে দাও। ওসামার বাবা মোশাররফ খন্দকার বললেন, এখন থেকে নিয়মিত নামাজ না পড়লে আমিও আসমানের মতো তোর কান ধরে রাখবো। মোবারক খন্দকার এলিসাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে। সবাই একসাথে নামাজ আদায় করে আবার বাসায় এসেছে। ইসমা পাস্তা রান্না করেছে। তাহিয়া খাতুন একটু পায়েস বানিয়েছে। বিয়ের দিন পায়েস খেয়ে ইসমার শ্বশুরের নাকি ভীষণ মজা লেগেছে। সেই কথা আজ নাস্তার টেবিলে মোশাররফ খন্দকার বলেছিল। তাই তাহিয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে। মানজিয়া খানম কপট রাগ দেখিয়ে বললেন, বেয়ান, আপনি পারানো বটে। দোলাভাই কথায় কথায় বলেছে পায়েস মজা হয়েছে, তাই বলে আপনার রান্নাঘরে আসতে হবে? তাহিয়া খাতুন হাসি টেনে বললেন, আপনারা তো আমাকে বাড়ি যেতে দেন না। আমি কাজের মানুষ, কাজ ছাড়া তো বোন ভালো লাগে না। বাড়ি থাকলে কত কাজ করতে হতো, এখানে একটুও কাজ না করলে আমার ভালো লাগবে না আপা। মালিয়া খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে নুডলস বাড়তে বাড়তে বললেন, ইসমা তুমি বসো। বেয়ান আর কোনো কথা নয়, সোজা খেতে বসেন। ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে। মালিয়া খানম ইসমার হাতে নাস্তার বাটি এমন ভাবে তুলে দিল যেমন ভাবে তুলি টুসিকে দিয়েছে। মালিয়া খানমের প্রতিটা কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইসমার প্রতি। ইসমা মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে। জরিনার সাথে মিলাতে গেলে আকাশ পাতাল তফাত হবে। তামান্নার বাকি 2 জন বাচ্চা, এনিফা, এমরান, তারাও এসেছে। এনিফা মামার পাশে বসতে বসতে বলল, কালো মামা, তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন? যাবো মামা, কি খাওয়াবে আমরা গেলে? মামি যা খেতে চায় তাই খাওয়াবো। আমাকে কিছু খাওয়াবে না? তুমিও তো খাবে। আজ তোমাদের পড়াশোনা কোথায় মামা? আজ পড়ালেখা ছুটি। আম্মু আজ ছুটি দিয়েছে। বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাব। এনিফা একটু ভাবুক হয়ে বলল, আচ্ছা কালো মামা, মামির গালে এটা কিসের দাগ?
ছোট্ট এনিফা সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ে। সে অবুঝের মতো এক অদ্ভুত প্রশ্ন করে বসেছে। এদিকে ইসমার হাসি খুশি মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। সবার মাঝে লজ্জা পাচ্ছে। ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। তাহিয়া খাতুনের চোখ টলমল করছে। তার মনে হয়ে গেছে রাহাত কিভাবে ঘুষি নিয়ে এগিয়ে এসেছিল। মেয়েকে বাঁচাতে ধরতে গিয়ে রাহাতের আংটির আঁচল লেগে সারা জীবনের মতো এই দাগ তৈরি হয়ে গেছে। তাহিয়া খাতুনের বুক কামড় দিয়ে উঠেছে। সেদিন যদি তাহিয়া খাতুন না থাকতো তবে কি হতো? ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরেই ফেলতো, আর না হয় আরো বড় বীভৎস ঘটনা ঘটিয়ে ফেলতো। ওসামা খন্দকার ভাগ্নিকে কোলে বসিয়ে ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে নরম স্বরে বলল, মামনি, তোমার মনে আছে একবার তোমার এমরান ভাইয়া পড়ে গিয়ে থুতনিতে কেটে গিয়েছিল? তোমার কি সেই কথা মনে আছে? একরাম সোফা থেকে লাফিয়ে উঠে বলল, মনে আছে। এমরানের অনেক ব্লাড লস হয়েছিল। আম্মু কত কান্না করেছে। বাবা অফিসে ছিল। মামা কোলে করে এমরানকে হসপিটালে নিয়ে গেছে। এমরান থুতনিতে হাত রেখে বলল, আমার তো এখনো দাগ রয়ে গেছে। এনিফা ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, আমার একটু একটু মনে পড়ছে। ওসামা খন্দকার মৃদু হেসে বলল, তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তোমার মামিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তখন দাগ হয়ে গেছে। বুঝতে পেরেছ আমার ছোট মা? এনিফা দুই গালে হাত রেখে বলল, ও। ওসামা নিজের রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলল, তুলি আমার রুমে আসো। তুলি ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। টুসি কোথায়? ভাইয়া টুসি তামান্নাপুর সাথে। আপু আজ এত দেরি করছে কেন হসপিটাল থেকে আসতে? আপু একটা কাজে গেছে ভাইয়া, সাথে দোলাবাই আর টুসি আছে। তোমার পড়াশোনা কেমন চলছে তুলি? চলছে ভালোই। শুধু ভালো বললে হবে না তুলি, মেডিকেলে টিকতে হলে পরিশ্রম আরো বাড়াতে হবে। তোমার জন্য কিছু বই এনেছি। পরিশ্রম বলতে জান কোরবান করার কথা বলিনি, শুধু বলেছে আরেকটু মনোযোগী হও। মাথায় থাকবে ভাইয়া, যা দরকার হয় বাবাকে জানাবে। কাকু তো আছে, আপুর সাহায্য নিবে মাঝে মাঝে। আমি যেখানেই থাকি তোমরা দুজনে আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে, রাত হোক দিন হোক। তুলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, এবারে ওকে অনেক দিন পর বাড়ি ফিরবে। আমার প্রফেশনই এমন বোন, মন খারাপ করে না, সুযোগ মিললে তাড়াতাড়ি আসবো। তোমার ভাবিকে বলো আসতে। আধার রাতে জ্যোৎস্নায় মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ ভেসে আসছে ধীরে ধীরে। ওসামা খন্দকার বারান্দায় দাঁড়িয়ে নাসার রন্দ টেনে নিল সেই মোহনীয় ঘ্রাণ। টিমটিমে চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে ভিতরে ঢুকে এসেছে। মৃদু আলো আধারের মাঝে সেই ঘ্রাণ মিলিয়ে গেল। মেজরের সামনে দাঁড়িয়েছে তার নরম মনের রমণী। এই রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে। মেজর ক্রমে ক্রমে ধাবিত হয়ে গেছে ইসমা খাতুনের উপর। গায়ে তার সাদা জর্জেট কাপড়ের থ্রিপিস, গোল গাল মুখে ওড়না পেঁচিয়ে হাজির হয়েছে। নরম নরম চাহনি তার। চাঁদের এক ফালি আলো ঠিকরে পড়ছে সাদা জামা পরা ইসমার উপরে। মেজর ডান হাতে ওড়না সরিয়ে হাত গলিয়ে দিল চুলের ভাঁজে। প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল। ডান হাতের আঙুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করলো। মেজর আরেকটা চুমু দিল গালের কাটা দাগে। এই দম্পতির ওপর হয়তো অঝোর ধারায় রহমত বর্ষিত হচ্ছে। যেখানে প্রকৃত শান্তি সেখানেই তো রহমত। মায়া মায়া চোখে মেজর গাঢ় চাহনি নিক্ষেপ করলো মায়াবতী মেয়েটার উপর। এত মায়া কোথা থেকে আসে ওসামা খন্দকার জানে না। বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে উঠল। আর একটু জোরে বাতাস আসলো। এই বাতাসের ঝাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে পড়ল ইসমার উপর। দণ্ডায়মান ইসমা নিজের হাত দিয়ে পর্দা সরানোর আগে মেজর হাত দিয়ে পর্দা নিচে নামিয়ে দিল। কিছু চুল মুখের সামনে পড়ে আছে। একটা কোমলমতি মুখ বের হয়ে আসলো পর্দাটা সরানোর সাথে সাথে। কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের চেহারায় এত গ্লো করছে কি করে? একটু আগেই তো দেখলো, তখন তো এমন জৌলসতা ধরা পড়েনি। নাকি মেজরের চোখে উল্টাপাল্টা দেখে কে জানে। মেজর শব্দ করে আরেকটা চুমু দিল অপর গালে। ইসমা থম মেরে দাঁড়িয়ে আছে। চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে নাড়িয়ে দেখে যাচ্ছে সুঠাম দেহের অধিকারী মেজর স্বামী ও তার কাজকর্ম। এই খাতুন, এই খাতুন। থতমত খেয়ে ইসমা বলল, জি জি। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে। ক্যাপ্টেনের রোগ আমার ওপর ট্রান্সফার হয়েছে। মনে হচ্ছে কষ্ট হবে?
বোকা প্রশ্ন করল ইসমা। হ্যাঁ, মনেই তো হচ্ছে। ক্যাপ্টেনও বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। শুধু ক্যাপ্টেন নয়, সবাই এমন করে। তোমাকে দূরে রাখবো না, কোয়ার্টারে নিয়ে যাব তোমাকে। গালে হাত দিয়ে কিছু বলতে নিবে, তখন এক পবিত্র ধ্বনি কানে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেজর কথা গুটিয়ে নিল, ঠোঁট নাড়িয়ে কি যেন বলছে। হাত দিয়ে স্ত্রীকে বেষ্টনী করে রেখেছে। আপনি কি পড়লেন? আজানে জবাব নিয়েছে। আজানের শেষে আরেকটা দোয়া আছে, সেটা পড়েছে। এই দোয়ার অনেক ফজিলত। আমি পারি না, আমাকে শিখিয়ে দিবেন? অবশ্যই শিখাবো। তুমি শিখতে চাও? হ্যাঁ, শিখতে চাই। ছোটবেলায় মক্তবে গিয়েছি, তবে এত কিছু শিখা হয়নি। আপনি তো অনেক কিছু জানেন। আমি বেশি কিছু জানি না, টুকটাক জানি। এই ইসমা খাতুন। ইসমা আশ্চর্যিত। মেজরের হয়েছে কি? কেমন করে জানি ডাকছে। মনে হচ্ছে অনেক দিন পর মন খুলে প্রাণ বন্ধ হয়ে কথা বলছে। সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছে। জি বলুন। চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন? শাহাদাত আঙুল দিয়ে নাকে টোকা মেরে চলে গেছে নামাজে, উত্তর না শুনে। মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভিতরে ঢুকছে। এই ব্ল্যাক ডায়মন্ড, কি বলবে আপু? বাসায় দেরিতে আসবি কেন? কাজ আছে তাই। বিড়বিড় করে ওসামা বলল, 2 দিন পর চলে যাব, আর এখন বলছে বাসায় দেরিতে আসতে। নামাজ না হলে মিনি কিয়ামত হয়ে গেল, ঘর থেকে বের হতাম না। সালাদ শেষ করে ফুটটুস করে রুমে ঢুকে যাব। তুলতুলে একটা বই এনে দিয়ে এখন বলে, এই ব্ল্যাক ডায়মন্ড, বাসায় দেরিতে আসবি। আল্লাহ, এ অবিচার তুমি সইবে না আল্লাহ। আমি এক বোকা খাতুনের জামাই। এই মেয়ে বোকা হলো, আমাকে কি করছে তুমি জানো। রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আমবাগানে এসে দেখে লম্বা হয়ে রাহাত মাচায় শুয়ে আছে। পাশে কতগুলো পুরা সিগারেটের শেষ বিন্দু পড়ে আছে। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায়। ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুক কামড়ে ধরেছে। মাতৃসত্তা হু হু করে জেগে উঠেছে। রাহাতের পাশে বসে ডাক দিল, বাজান ভাত খাইতি না? বিষ দাও মা, খাইয়া ময়রা থাকি। জরিনা হাউমাউ করে কেঁদে ফেলল। রাতে নিরিবিলি পরিবেশে জরিনার কান্না যেন ভুতুরে আওয়াজে রূপান্তর হয়েছে। হেসকে তুলে কাঁদতে কাঁদতে জরিনা ছেলেকে ধরে বলল, বাজান কি কইতাছস? ঠিক কইতাছি মা, আমার সব শেষ, আমার কিছুই নেই, আমার ইসমা নাই। জরিনা মুখ চেপে কাঁদছে। রাহাত বাড়ি ফিরল কি ফিরল না, এ নিয়ে সুমির কোনো মাথা ব্যথা নেই। খাওয়া দাওয়ার ব্যাপারেও একই অবস্থা। আম্মা, তুমি না কইছিলা সন্তান হইল বংশের বাত্তি, বংশের প্রদীপ। সন্তান সন্তান কইরা আমার জীবনের প্রদীপ এক্কেবারে নিভে গেল। রাহাতের কথার ধরন পাল্টে গেছে। ইসমার মতো শুদ্ধ করে কথা বলছে এখন। জানো মা, সন্তান সবার পেট থেকে বের হলে জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না। একজন আদর্শ মায়েরও দরকার হয়। সুমি আদর্শ বউ না, আদর্শ মাও না। আদর্শ মা হতে পারতে ইসমা। আমাকে তোমরা অনেক তাড়াহুড়া করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে। আর কিছু বছর অপেক্ষা করলে কি হতো? ওই পাড়া জয়নালের বইয়ের 12 বছর পরে ছেলে হইছে। আমার আর ইসমার হয়তো আরো বছর খানেক পরে বাচ্চা হইতো। কি করলাম আম্মা, কি করলাম আমি? জরিনার মুখে তালাবদ্ধ। ইসমার শেষ কথা মনে পড়ছে। যাওয়ার সময় ইসমা বলেছিল, আমার কথা আপনার একদিন হলো মনে পড়বে। জরিনার পলকে পলকে ইসমার কথা মনে পড়ে। ইসমা থাকাকালীন সময়ে জরিনার উপর এত চাপ পড়তো না। এখন রান্নাঘরে পাতা ঠেলে রান্না করতে হয়। সুমি মন চাইলে কাটাকাটি করে দেয়, না চাইলে নাই। জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল। ইসমার কষ্ট, দীর্ঘশ্বাস আর অন্তরের বদদোয়া লেগেছে। ইসমা চলে গেছে, বেশি দিন হয়নি। এর মাঝে রাহাতের পরিবারে শান্তির দুর্ভিক্ষ লেগেছে। আজ ইসমা ইসমা করে জান দিলে কি হবে? ইসমা যখন মাটি কামড়ে ছিল, তখন মেয়েটার কলিজায় আঘাত দিতে দিতে শেষ করেছে। ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে। এক শান্তিপূর্ণ পরিবার পরিবেশ পেয়েছে। সাথে পেয়েছে এক সাহসী, সৎ, চরিত্রবান পুরুষ। তামান্নার স্বামী আরিফ ওসামা খন্দকারকে ধরে বেঁধে মসজিদ থেকে বের করে তাদের বাসায় নিয়ে গেছে। তামান্না বলে দিয়েছে ওসামাকে ঘন্টা 2 জন্য আটকে রাখতে। আরিফ করলও তাই। মেজর ক্ষণে ক্ষণে বের হতে চাইছে। একরাম, এমরান, এলিসা, এনিফা
কালো মামার সাথে কথা বলে পার করে দিল অনেকটা সময়। এনিফার ভীষণ মন খারাপ। আম্মু বলেছে ঘুরতে নিয়ে যাবে, অথচ নানুর বাসায় গিয়ে বসে আছে। ওই বাড়ি থেকে তামান্না আরিফকে কল করে বলল ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিতে। ওসামা ছাড়া পেয়ে এক প্রকার লাফিয়ে দরজায় গেল। মন টিকছে না এখানে। আরিফ ডেকে বলল, মেজর শালাবাবু, আজ তোমার পকেট ফাঁকা করবে। এনিফা মামার সাথে ছুটল। তামান্না ওসামাকে দেখে পথ আটকে দাঁড়িয়েছে। মেজর ব্রু কুঁচকে তাকিয়ে আছে। বর্ডার গার্ডের মতো দাঁড়িয়েছ কেন? ইসমাকে হুড়পড়ির মতো সাজিয়ে বসিয়ে রেখেছি তোর রুমে। তো কি হয়েছে? আমাদের পারিশ্রমিক চাই। আমি, তুলি, টুসি তিনজনকে, বেশি না, 50,000 দিলেই হবে। আমি মেজর না, টাকা ধরার গাছের প্রহরী। যখন টাকা চাইবে তখনই গাছ থেকে টাকা ছিঁড়ে তোমার হাতে দিব। তামান্না খেকিয়ে বলল, তোর কাছ থেকে আমরা কবে টাকা চেয়েছি? এই যে আজকে চাইলে। কোনো কথা হবে না। এনিফা তোমার মামিকে নিয়ে চলো আমাদের বাসায়। ও একা একা ঘুমাবে। তুই সেনানিবাসে চলে যাওয়ার পর ইসমা এ বাড়িতে আসবে। এনিফা মামির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসামা ধপ করে এনিফাকে কোলে তুলে নিল। আমার সাথে এমন করছো কেন আপু? যাও, এবার রেশন তুলে তোমার বাসায় পাঠিয়ে দিব। তো রেশনের গুষ্টি কিলে আমি। টাকা বের করো চান্দু। মালিয়া খানম সম্পূর্ণ কথা না জেনে এগিয়ে এসে বলল, আমার কালো মানিককে তোরা বিরক্ত করছিস কেন? তোমার কালো মানিককে বলো আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে। কিসের টাকা? আমাকে বল, আমি দিয়ে দিই। উফ, খালামানি সরো। মোবারক খন্দকার হাতে বই নিয়ে হেঁটে এসে বড় বড় চোখ করে বলল, তামান্না, তুলি, টুসি যদি টাকা পায়, আমি কেন পাবো না? আমিও টাকা চাই। মোশাররফ খন্দকারও টাকার ভাগ চাইছে, অথচ দুই ভাই জানেই না কিসের টাকার জন্য উসামাকে আটকে রেখেছে। এই আসমান, টাকা দিয়ে দে, আমাদেরকেও দিতে হবে। আমরা কি নদীর জলে ভেসে এসেছি নাকি? মোবারক খন্দকারও বড় ভাইয়ের সাথে সুর তুলে বলল, হ্যাঁ, টাকা দিয়ে দে তাড়াতাড়ি। আসমানের টাকা অনেক দিন হলো পেটে পড়ে না। এত ভালো মানুষ হয়ে থাকতে পারবো না বাপু। তামান্না মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারা একটু মজা করতে চেয়েছে, বাবা চাচা বাম হাত ঢুকিয়ে সব এলোমেলো করে দিচ্ছে। মানজিয়া খানম কটমট করে স্বামীকে বলল, উপন্যাস পড়ে দিন কাটিয়ে দেয় সেই লোক এসেছে ছেলে মেয়েদের সাথে পাল্লা ধরে টাকা দাবি করতে। স্ত্রীর ঠেটানি শুনে মোবারক সাহেব বোতামকে চলে গেছে। মানজিয়া খানম বড় বোনের উদ্দেশ্যে বলে গেল, আপা তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাও। বাবা চাচা চলে গেল, তামান্না হাল ছাড়ছে না। তুলি, টুসি এতক্ষণ দূরে ছিল, তামান্নার হাতের ইশারায় কাছে এসেছে। এনিফাকে কোলে নিয়ে মেজো দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, টাকা দিব, তবে টাকার মান কমাও। 1 টাকাও কমানো যাবে না। আপু, তুমি এত নির্দয় হলে কি করে? টাকা দিবি নাকি ইসমাকে নিয়ে যাব? মেজর বিড়বিড় করে বলল, কি এক হুমকি দিচ্ছে, বন্দুকের হুমকিও তো, এত ভয় পাই না। এই কি বলছিস? মেজর ফোন বের করে তামান্না স্বামীর কাছে কল করলো। কি শালা বাবু? আপু তো আমার উপর জুলুম করছে দুলা ভাই। আরে মিয়া, কিছু টাকা দিয়ে ভাগিয়ে দাও। তোমার ঘরে ফুল দিয়ে সাজিয়েছে, আমি ওদেরকে ফুল কিনে দিয়েছি। ছি ছি, এসব কি বলছেন আরিফ ভাই? ফুল টুল দিয়ে সাজাতে বললো কে? তোমার বোনের মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল করে। তার টাকার দরকার হয়েছে, লাগবে 20,000। আমি দিয়েছি, সেটাও নিয়েছে, এখন আবার তোমাকে ধরেছে। এমনি ওরা দুষ্টুমি করছে। 1,000 খানেক টাকা দিয়ে বিদায় করে দাও। এলিসা ঘ্যান ঘ্যান করছে সেখানে যাওয়ার জন্য। কি বলছিস তোরা? ঝাড়ি দিয়ে তামান্না জিজ্ঞেস করলো। আমাকে রুমে যেতে দাও, কার্ড তোমাদের হাতে তুলে দিব। তামান্না সন্দিহী গলায় বলল, যা করছিস তার খেলাফ যেন না হয়। হবে না। ঠিক আছে, যা। তামান্না সাইডে দাঁড়িয়ে আবার দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। হাসি দিয়ে বলল, একটু কাজ আছে। অতঃপর তুলিকে ডেকে লাল পাতলা ওড়না ইসমার মাথায় দিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। বলেই তাড়াতাড়ি বের হয়ে আসলো। যা, এবার কার্ড বের করে দে। ওসামা খন্দকার কার্ড ছোট বোন তুলির হাতে দিয়ে বলল, যাও, যত খুশি খরচ করো। আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট দিলাম। তামান্না এনিফার হাত ধরে যেতে যেতে বলল, বেশি খরচ করবো না রে ব্ল্যাক ডায়মন্ড, তোর বউকে পরি বানিয়ে দিয়েছি। পুরো কার্ড খরচ করে ফেললো আমাদের পারিশ্রমিক পুষিয়ে যাবে। তাইয়া খাতুনকে গেস্ট রুমগুলোর সবচেয়ে ভালো রুমে দেওয়া হয়েছে। এনিফা আজও তাকে টেনে টুনে তাদের বাসায় নিয়ে গেছে। তুলি আর টুসি দিতে চায়নি। তারা ভেবেছে
আজ তাহিয়া খাতুনের সাথে থাকবে, কিন্তু এনিফার তার মা ঠিক জোরাজুরি করে নিয়ে গেছে। সেন্টার টেবিলে খাবার রাখা। মেজর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছতে মুছতে ফোনে কথা বলছে। মেজর ওসামা খন্দকার স্পিকিং। স্যার, আপনি ক্যাপ্টেন রিয়াদকে সিলেক্ট করতে নিষেধ করেছেন। হ্যাঁ, ক্যাপ্টেনের জায়গায় আমি যাব। কিছু মাস আগে ক্যাপ্টেন আহত হয়েছে, তাই সে না গেলেই ভালো হবে। ওকে স্যার। ফোন রেখে মেজর ভাতের প্লেট হাতে উঠিয়ে নিল। আলতো হাতে ফিনফিনে পাতলা ঘুমটা ফেলে দিল। ইসমার আখিদয় নিচের দিকে অবনত। প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে দিল। কোনো বাক্য ব্যয় ছাড়া দুজনের খাওয়া শেষ হলো। ওসামা প্রতিটা লোকমা খাতুনের মুখে উঠিয়ে দিয়েছে খুব যত্ন করে। ইসমার গায়ে গাঢ় নীল রঙের লেহেঙ্গা। তামান্না অনলাইনে অর্ডার করেছে ইসমার জন্য। তুলি, টুসি, তামান্না তিনজন পছন্দ করে এই লেহেঙ্গা। নির্ধারণ করেছে ঘর জুড়ে লাল, গোলাপ, রজনীগন্ধা, জারজেবা ফুলের আধিপত্য। সেই সাথে আছে আরো হরেক রকম ফুলের সমাহার। নীলপরি বসে আছে মেজরের রুমে। সেদিন এই রুম যেমন করে সাজিয়েছিল, আজকে তার চেয়ে আরো স্পেশাল করে সাজিয়েছে। আরিফ একজন লোক ঠিক করে দিয়েছে, সেই লোক ফুল দিয়ে ডিজাইন করেছে মেজর ওসামা খন্দকারের ঘর। তামান্না 2 দিন আগে তুলি, টুসি দুজনের সাথে পরামর্শ করে আজকের এই আয়োজন করেছে। মেজরের চোখ ঘুরে ফিরে তার বধূর দিকেই বারে বারে ফিরছে। পুষ্পরাজি সৌরভ মৌমৌ করছে। মেজর ধপাস করে ইসমার পাশে গায়েলি দিয়ে ছন্দে ছন্দে কবিতার মতো গাইল। তুমি ছিলে আমার ভাগ্যে, এসেছো ঠিক টাইমে। যে তোমার হাত ছেড়েছে সে থাকবে হতাশার সাগরে। তুমি আমি থাকবো সুখে আনন্দে, রয়ে যাবে এই বুকে আগলে থেকে। খাতুন, তুমি জাদু জানো। ধীরে ধীরে গভীর মায়ায় জড়িয়ে যাচ্ছে। এর কারণ তুমি বলতে পারো? তুমি হাসলে মুগ্ধ গড়িয়ে পড়ে, তোমার কথায় দ্যুতি ছড়িয়ে পড়ে। কুড়িয়ে পেয়েছি বকুল ফুল, সেই বকুল ঝরে গেছে, ঝেড়ে ফেলেছে কেউ। আমি আজলা ভরে উঠিয়েছি। বকুলের ঘ্রাণ, বকুলের সৌন্দর্য কেবল আমার জন্য বরাদ্দ। সূর্যের নরম রশ্মি জানালার পর্দা ভেদ করে ফ্লোরে লুটিপুটি খাচ্ছে। এই নরম রোদ গায়ে পড়লে চামড়া ঝলসে যায় না, বরং সময়টা শীতকাল হলে আরাম লাগে। তবে এখন শীত নয়। মেজরের রুমে এক ফালি রোদ উকি মেরে আছে। একটু রোদের ঝলক ইসমার গালে এসে পড়ল। এখন সকাল 7টা বাজে। ইসমার চুলগুলো সব বালিশের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওসামা খন্দকারের চক্ষু মন শীতল হয়ে এলো প্রিয়তমার সকালের স্নিগ্ধ মুখখানি পরিদর্শন করে। এত সুন্দর লাগে কেন এই চেহারা? মেজরের এক হাতের বাহুতে মাথা রেখে শুয়ে আছে তার প্রাণ প্রিয়া। ডান হাত দিয়ে স্বামীর গেঞ্জির এক অংশ আঁকড়ে ধরে আছে। ইসমা জানেই না, একজোড়া চোখ তার ঘুমন্ত মুখ দেখে যাচ্ছে তৃপ্তি নিয়ে। সেই চোখে ইসমার জন্য গভীর মায়া, না বলা ভালোবাসা আর আত্মবিশ্বাসের কেন্দ্র। ফোনের আওয়াজে পিট পিট করে চোখ মেলে তাকালো ইসমা। মেজর ওসামা হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। জিয়াফত আলী, সকাল সকাল কেন বিরক্ত করছো? কতবার বললাম লিয়াকত আলী বলবে, জিয়াফত আলী বলো কেন? মানুষ মারা যাওয়ার 4 দিন পর বা 40 দিন পর যে আয়োজন করে, ওইটাকে মানুষজন জেফত বলে, কিন্তু মূলত শব্দটা জিয়াফত। তোমার মৃত্যুর পর আমি নিজের চোখে তোমার জিয়াফত দেখব, তাই জিয়াফত বলি। বোঝাতে পারলাম? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলো? স্ত্রীর সাথে এভাবে কথা বলো? স্ত্রীর সাথে কিভাবে কথা বলি এসব শুনতে সকাল সকাল ঘ্যান ঘ্যান শুরু করেছেন? একবার তুমি বলো, আরেকবার আপনি বলো। তোমার কথা এমন কেন মেজর? কল কাটেন, আজকে চলে যাব, বিরক্ত করবেন না। একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ। কল কেটে ফোন যথাযথ জায়গায় রেখে ঝট করে দাঁড়িয়ে গেল। ফিরে আসলো বারান্দা থেকে গামছা নিয়ে। শুকনা গামছা দিয়ে ইসামার চুলের আগা ভালো করে মুছে দিল। চুলের আগায় পানি জমে থাকে কেন? জানি না, সবসময় চুলের আগায় পানি জমে থাকে, অথচ চুলের গোড়া শুকিয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আধ ভেজা চুল আশ্রয় দিল যত্ন করে। তুলি আর টুসির চুল আশ্রয় দিতাম মাঝে মধ্যে। ওরা চুল কাকের বাসার মতো করে রাখতো। মা শুধু রাগারাগি করতো ওদের চুল দেখে, তাই আমি অথবা খালামণি বা আপু চিরুনি করে দিতাম। আমার মনে আছে একবার মা টুসিকে মারতে নিচ্ছিল চুলের বেহাল দশা দেখে। পরে বাবা তেল দিয়েছে। টুসির মাথার চারপাশে তেল চুপ চুপ করে গড়িয়ে পড়েছে। কথা বলতে বলতে চুলগুলো আশ্রানো শেষ।
তারপর গেঞ্জি পাল্টে গায়ে পোলো টি শার্ট জড়িয়ে বের হতে গিয়েও ফিরে তাকালো। আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না, নাস্তা করে যান। হ্যাঁ, নাস্তা করে গেলেই ভালো হবে, আসতে দেরি হতে পারে। তোমাকে এমন দেখাচ্ছে কেন খাতুন? ইসমা আমতা আমতা করে বলল, আমার উঠতে দেরি হয়ে গেছে, যদি সবাই অন্যরকম কিছু মনে করে। বাড়ির বউ তো তাড়াতাড়ি উঠতে হয়। দেয়ালে হেলান দিয়ে উসামা খন্দকার দাঁড়িয়ে মৃদু হাসি ঝুলিয়ে বলল, তুমি এই বাড়ির বউ, এটাই সবচেয়ে বড় পরিচয়। ছেলের বউরা কাজের জন্য শুধু আসে। আমার মা আর খালামণি এমন কিছুই মনে করে না। আমার সাথে চলো, দেখবে তোমাকে প্লেটে নাস্তা বেড়ে দিয়েছে। আচ্ছা, লিয়াকত আলী কে? আমার বন্ধুর বাবা। শত্রু মিত্র এই দুইয়ের মাঝে সম্পর্ক তার সাথে আমার। একজন আরেকজনকে টক্কর দিতে পারি, তবে সরাসরি ফাইট করতে পারি না। আস্তে আস্তে সব জেনে যাবে। ছোট মাথায় এত চাপ না নিয়ে আমায় একটু ভেবো। আপনাকে একটু কেন ভাববো? তাহলে কি বেশি বেশি ভাববে? আমি তো চাই তুমি বেশি বেশি ভাবো। আমাকে ভাবতে গিয়ে আমার অনুপস্থিতির শোকে কাঁদলেও আমি খুশি হব। মন বলবে, আহারে, আমার খাতুন আমার জন্য কাঁদছে। এটা যেমন ব্যথা, তেমন শান্তিও বটে। তুমি আমার জন্য কাঁদবে ভাবতেও কেমন আনন্দ লাগছে গো। ইসমা গোল গোল চোখে তাকিয়ে আছে। কিছু বলতে নিবে তার আগেই মেজর বলে উঠল, আমার বিরহে কাঁদবে না? একটুও কাঁদবে না? ইসমা হ্যাঁ বা না কিছু বলার আগে মালিয়া খানম এসে বললেন, আসমান, তোরা খাবি না বাবা? ইসমা তাড়াতাড়ি খেতে আয়। তোর কি ক্ষুধা লাগে না মেয়ে? মালিয়া খানম, মানজিয়া খানম তারা দুজন ইসমাকে তুই করে বলে, মেয়ের মতো স্নেহ করে, যেন ইসমা ছেলের বউ নয়, বরং তুলি, টুসিয়া, তামান্নার মতো এবাড়ির মেয়ে। ব্ল্যাক ডায়মন্ডের কথা অনুযায়ী ঠিক তাই হলো। মানজিয়া খানম ইসমার প্লেটে পরোটা উঠিয়ে দিচ্ছে, আর ইসমার শাশুড়ি ডিম পোচ দিয়েছে। সবজি দিল ইসমার শ্বশুর। মোবারক খন্দকার ৩২ পাটি দাঁত বের করে বললেন, ইসমা, তোমার কাছে কোনো বই হবে? যে কোনো বই, ভালো উপন্যাস হলেই হবে। সবার নাক মুখ কুঁচকাতে এই কথাই যথেষ্ট ছিল। মোবারক খন্দকার বই পড়ুয়া লোক, বইয়ের পোকা তিনি, যার তার কাছ থেকে বই চেয়ে বসে। ওসামা পরোটা চিবুতে চিবুতে বলল, বুকশেলফ খালি করেছো ২ বছর হয়েছে, এরপর থেকে কতবার কার কাছে বই খয়রাতি করেছো কাকু? মানজিয়া খানম দাঁতে দাঁত চেপে বললেন, হিসাব নেই। সদর দরজায় তামান্নার ৪ সন্তান উপস্থিত, সাথে ইসমার মা রয়েছে। অ্যালিসা এনিফা কালো মামা বলে ঝাঁপিয়ে পড়ল। তারা জানে মামা চলে যাবে। তামান্না ভারী গলায় বলল, তোমরা এখন থেকে কালো মামা বলবে না, শুধু মামা বলবে। আগে ছোট ছিলে, শুনতে ভালো লেগেছে। এখন বড় হচ্ছ, শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ। দুজন মাথা নাড়িয়ে বলল, আর কালো মামা বলবো না। ইসমার মা যেন ক্ষণে ক্ষণে অবাক হয় এখানে ইসমার অবস্থান দেখে। শ্বশুর, চাচা শ্বশুর, স্বামী, ননদ সবার সাথে কোনো জড়তা ছাড়া নাস্তা করে যাচ্ছে। রাহাতের বাড়ির পরিবেশ ছিল ভিন্ন রকম। রাহাতের মা জরিনা তো শুধু শুধু খিটমিট করত। তামান্না চলে গেছে হসপিটালে। তাইয়া খাতুন মন ভরে মেয়ের সুখ দেখছে। ইসমা শাশুড়ি ডেকে বলল, বেয়ান, আজকেও তামান্নার বাসায় রান্না করেছেন? না পা, আমি শুধু দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছি। তামান্না সব কেটে কুটে দিয়েছে। আরিফ আমার রান্না পছন্দ করে। সকালে নাস্তা করে উসামা বের হয়ে গেছে। ইসমা শাশুড়িদের সাথে দুপুরের রান্না হাত লাগিয়েছে। মেজর বাড়ি ফিরল ২-২.৫ ঘন্টা পরে। নিজের রুমে যেতে যেতে ইসমাকে চোখের ইশারায় রুমে যেতে বুঝিয়েছে। হাতের কাজ রেখে গুটি গুটি পায়ে ইসমা রুমে গেল। মেজর যেন এই অপেক্ষাতেই ছিল। দরজা চাপিয়ে আগলে নিল বোকা শোকা মেয়েটাকে। ইসমা হুটহাট লজ্জায় পড়ে যায়। নির্মা আওয়াজে দুজনের কথা হলো। মেজর জিজ্ঞেস করেছে, আর ইসমা নত মুখে হ্যাঁ বা না করে গেছে। প্রফুল্ল চিত্তে বধূকে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। মেজর কি থেকে কি করে সে নিজেই জানে না। এটা কি প্রেম? এটা কি প্রেমের মোহনা? এটা কি ইসমা খাতুন? আমার হৃদয়ের বাসভবনে তৈরি হচ্ছে স্বচ্ছ, সফেদ, শুভ্র মেঘমালা। সেই মেঘমালায় তোমার নাম। মেঘে মেঘে ভেসে বেড়ায় এক কোমল চেহারা। এই মায়াময় চাহনি, বোকা বোকা কথায় আমি গভীরভাবে আটকে গেছি এবং শান্তি পাচ্ছি। এই নতুনত্বকে কি খাতুন? এই মিসেস ইসমা খাতুন। এটাকে প্রেম বলে, তাই না? আমি ব্যাখ্যা করে সফল হয়েছি, বলো না?
মনে হচ্ছে দুরন্ত কিশোর মনে ছুটন্ত প্রেম নিয়ে তোমার কাছে এসেছি। এই চোখের পাপড়ি নেড়ে যখন চোখ মেলে তাকাও, তখন মনে হয় বসন্তের দোর খুলেছে আমার বিস্তীর্ণ শক্ত ভূমিতে। ধীরে ধীরে আমি তোমার মায়ায় অনুভূতির জালে ফেসে গেছি, তোমার পবিত্রতার চোরাবালিতে হারিয়ে গেছি। কোনো জাদু করনি, তবে জাদু আছে তোমার চাল চলনে, তোমার কথায়, তোমার হাসিতে। জাদু আছে তোমার ঘুমন্ত মুখে। এমন কেন করলে ইসমা খাতুন? হুম, কেন করলে? আমি থাকবো কি করে? কষ্ট হবে তো, ভীষণ কষ্ট হবে। ইসমা নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, বোকা বোকা চোখে চেয়ে আছে। এই যে জনাব মেজর, কত প্রশ্ন করলো। বোকা মেয়েটা কিছুই বলতে পারল না। কিয়ৎক্ষণ পর ইসমা আবেগী হয়ে উঠল। চোখ জোড়া বর্ষার জলের ন্যায় থই থই করে টলতে লাগলো। দুই আঁখি থেকে দুই ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কাঁদছ কেন আমার পাখি? কান্নার মাঝে ইসমা ভারী লজ্জা পেল। পাখি বলে ডেকেছে, তাও কত মধুর সুরে। এই মেজর একবার আবেগী বানিয়ে দেয়, একবার লাজুক বানিয়ে দেয়। মেজর এক ভয়ার্ত ঢোক গিলল। তার বধূয়া ক্রন্দনরত অবস্থায় লাজ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে বিরহ জল, অথচ গালে লাজুক আভা, আবার ঠোঁটে বেঁকে যাওয়া লাজুক হাসি। আমি যাওয়ার সময় এভাবে হাসবে না, দহন বেড়ে যায়। আমি তোমার পাশে থাকলে যত খুশি তত হাসবে। হঠাৎ রাহাতের কথা মনে হয়ে গেল উসামা খন্দকারের। রাহাতে অমায়িক নারীকে কষ্ট দিল কি করে? এমন স্ত্রী হলে তো খেয়ে না খেয়েও দিন রাত পার করা যায়। কিন্তু রাহাত অধৈর্য হয়ে কি নিষ্ঠুর হয়ে ইসমাকে সতীন উপহার দিল। রাহাতের নাম চিন্তা ভাবনা মাথা থেকে বের করে উসামা খন্দকার পাশের ব্যাগ থেকে টাওয়াল আর হেয়ার ড্রায়ার বের করলো। হেয়ার ড্রায়ার কিভাবে ব্যবহার করে শিখাই দিল। গামছা দিয়েই তো চুল মুছে ফেলি, টাওয়ালের দরকার ছিল না তো। দরকার আছে, আমি গামছা দিয়ে কাজ চালিয়ে মাথা মুছি, কোমরে বাঁধি। তোমার বিষয় ভিন্ন। এখন থেকে গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিবে। তুলি বা টুসিকে বললেও করে দিবে। তোমার জন্য কিছু এনেছি। বড় বাজারি ব্যাগ থেকে মিস্টার উসামা বের করলো একটা মাঝারি অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের ভিতরে একদম ছোট্ট একটা কচ্ছপ, ছোট একটা কাঠ দেওয়া। কচ্ছপটা ওই কাঠের ওপর কুটি কুটি করে হেঁটে পানির ওপর বসে থাকে। ছোট কিউট পিচ্চি সাইজের একটা কচ্ছপ। ইসমা কথা বলতেও ভুলে গেছে। একবার স্বামীর দিকে তাকায়, আরেকবার কিউটি বিউটি কচ্ছপটার দিকে তাকায়। ইসমার মুখের দিকে তাকিয়ে মেজর উসামা খন্দকার যেন ভুলেই গেছে তার সামনে থাকায় মেয়েটি একসময় যাতনায় মোড়ানো ছিল। মেজরের মন বাগানে সদ্য কলি ফোটা পুষ্পে শিশির বিন্দু কণা ঝলমল করছে ইসমার গোল গোল চোখের আজব ভঙ্গি দেখে। এই যে ইসমা ধীরে ধীরে হাসি প্রসারিত করলো, তা যেন মেজরের বাগিচায় কলিগুলো আরো ফুটন্ত হয়ে উঠল। ধ্যান ভাঙলো ইসমার কথায়। মুখে হাত দিয়ে অতীব আশ্চর্য হয়ে বলছে, এর আগে আমি কচ্ছপ দেখেছি নদীর ধারে, জেলেদের জালে আটকা পড়েছিল। ওইটা বড় ছিল, আমার কাছে ভালো লাগেনি। কিন্তু পিচ্চি কচ্ছপটা এত সুন্দর কেন? এগুলো হলো তোমার কচ্ছপের খাবার। 3 বেলা খাওয়াবে। 2 প্যাকেট কচ্ছপের খাবার এনেছি। আমি ফিরতে ফিরতে এতে হয়ে যাবে। আর যদি আমি বাড়ি ফিরতে দেরি হয়, তবে বাবা কাকু যে কেউ এনে দিবে। একরামের কোচিং সেন্টারের পাশে এসব জিনিসপত্র পাওয়া যায়, ওকে বললেও এনে দিবে। আমি একটু ওকে ধরি। আহ্লাদী কিশোরীর মতো কথা কানা বলল ইসমা। মেজরের জন্য হাসি পাচ্ছে বইয়ের এক এক সময় এক এক রূপ দেখে। একবার বোকার মতো তাকিয়ে থাকে, একবার কাঁদে, একবার ঠোঁট উল্টে অনুরোধ করে কচ্ছপটাকে ধরতে। বড্ড ভালো লাগছে উসামার কাছে স্ত্রীর এই হরেক রকম কাণ্ড। রোদে ঘামে ক্লান্ত দেহ টেনে রাহাত ঘরে ফিরেছে। গোডাউনে কর্মচারী আজ আসেনি, তাই তাকে পরিশ্রম করতে হয়েছে। গলা শুকিয়ে চৌচির। কলের পানি গলা ভিজলেও আত্মা শীতল হচ্ছে না। গায়ের ঘর্মাক্ত শার্ট খুলে বেলগাছে লাগানো রশিতে ঝুলিয়ে সুমির উদ্দেশ্যে বলল, 1 গ্লাস শরবত বানিয়ে দিতে। রাহাত উদাম গায়ে বেলগাছের নিচে বসেই রইল। শরবত তো দূর, শরবতের নাম গন্ধ নেই। অধৈর্য হয়ে ঘরের ভিতর গিয়ে দেখে সুমি টিভির ভিতর ঢুকে আছে। টিভিতে যে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে মনে হয় সুমি হারিয়ে গেছে। ঘর সংসারের খবর নেই। রায়হান বালিশ ছাড়া খাটে বাঁকা হয়ে শুয়ে আছে। রাহাতের ইচ্ছা করলো একটা লাঠি নিয়ে প্রথমে টিভি ভাঙতে, তারপর সুমির মাথা ফাটাতে। রায়হানকে বালিশে ঠিক করে শুইয়ে দিয়ে আবার বাইরে চলে গেল।
বেলগাছের নিচে পাটিতে ধপ করে বসে পড়ল। জরিনা শরবত এনে সামনে রেখেছে। জরিনার মুখে অসহায়ের ছাপ। রাহাত টিনের ঘরের দিকে দৃষ্টি দিতেই বুকের ভিতর তীব্র যন্ত্রণা হানা দিল টর্নেডোর গতিতে। এই টিনের ঘরে ইসমা একা একা থাকতো। কোনোদিন রাহাতকে এক রাত থাকতে বলেনি, কোনোদিন রাহাতকে একটা বিকাল সময় দিতে বলেনি, কোনো অধিকার দেখায়নি। মলিন মুখে কাজ করে নিজের মতো থাকতো। সে সুমি আর রায়হানকে নিয়ে এমন সুখের মাঝে ছিল যার কারণে প্রথম নারীর অবহেলা তার চোখে ধরা দেয়নি। আজ রাহাতও অবহেলার পাত্র। রাহাতের সব কাজে সুমি অবহেলা দেখায়। রাহাতের বুক মুহূর্তে মুহূর্তে কামড় দিয়ে ওঠে। বেলগাছের উপর একটি কাক কা কা করে যাচ্ছে সমান তালে। এই কাকও যেন রাহাতকে কটাক্ষ করছে। রাহাতের ভেতরকার জ্বলন শুধু বাড়ে, কমার বদলে। বিড়বিড় করে নিজ মনে বলে ফেলল ইসমা, আমার ইসমা, ফিরবে আমার কাছে, ফিরে এসো না, একদম ভালো হয়ে যাব, আগের মতো হয়ে যাব, ফিরে এসো। আদতেই কি ইসমা ফিরবে? ইউনিফর্মের প্যান্ট পরে নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মেজর উসামা খন্দকার। ক্যাপটা ব্যাগে ঢুকিয়ে সবার দিকে ফিরে তাকালো। মালিয়া খানম কেঁদে কেঁদে একসা। মানজিয়া খানম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ওসামাকে খালামনির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসলো। মাকে সান্ত্বনা দিয়ে শাশুড়ির কাছে এসে বলল, মা যেমন আমার মাথায় হাত রেখে দোয়া করে দেয়, আপনিও দিন। আপনিও তো আমার আরেকজন মা। এই বলে মাথা নিচু করে ফেলল। তাহিয়া খাতুন মেয়ের জামাইয়ের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। তার চোখে অশ্রু টলমল করছে। এবার উসামা খন্দকার বাড়িতে আসবে কয়েক মাস পর, তা জানা নেই। 4 মাস বা 5 মাস পর যেদিনই আসে, সপ্তাহখানেক থেকে ইসমাকে সাথে নিয়ে যাবে। তামান্নার ফ্ল্যাটে গিয়ে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মনটা তখনও ঘুরে ফিরে খন্দকার বাড়ির দিকে ছুটছে। মনকে দমিয়ে রাখতে না পেরে প্রেয়সীকে আরেকবার দেখার লোভে নিজের রুমে চলে গেল। ইসমা বিরস মুখে গালে হাত দিয়ে বসে আছে। ওসামা খন্দকার নিচু হয়ে টপাটপ কতগুলো চুমু দিল তুলতুলে নরম গালে। আমি চলে যাচ্ছি তাই মন খারাপ? মন খারাপ করে না। দোয়া করবে যেন ঠিকঠাক নিরাপদে আবার তোমার সামনে দাঁড়াতে পারি। খাতুন, আমার বোকা ইসমা খাতুন। আমি যদি না ফিরি তবে আমার নাম বয়ে বেরোবে সারা জীবন। মেজরের স্ত্রী হয়ে থাকবে। আমার নিথর গুলিবিদ্ধ মৃত দেহ ফিরে আসলো তুমি আমার বাড়িতেই থাকবে জনম জনম। পুনরুত্থানের দিন তুমি আমার স্ত্রী হয়ে উঠবে, আর কারো নামের সাথে জড়াবে না। এসব কি বলছেন? ইসমা বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ঝরঝর করে কাঁদছে। মেজর চোখের পানি মুছে দিয়ে চওড়া বক্ষে আগলে নিল ইসমা খাতুনকে। ইসমা 2 হাত দিয়ে আঁকড়ে ধরল স্বামীকে। একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ হলো দুজন। এই বন্ধনে আছে ভরসা, সাহস, ভালোবাসা, শক্তি আর প্রাপ্ত সম্মান। এদের মাঝে পূর্বের প্রথম জনের কোনো অস্তিত্ব নেই। না রাহাত, না অবনী, তাদের নামের একটি অক্ষরও আশেপাশে নেই। ইসমা এমন মাধুর্যপূর্ণ কথা ব্যবহার আর যত্ন পেয়ে মেজরের প্রতি গলে গলে পানি পড়ছে। ইসমা কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে শেষ। দুজন এভাবেই জড়িয়ে ধরে কাটিয়ে দিল অনেকটা সময়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।